ইমরান ভাইয়ার বাবা ইন্তেকাল করেছেন। তো আমাদের ক্লাস হওয়ার কথা ছিল 17 তারিখে, আপনাদেরকে অবহিত করা হয়েছে এবং উনি ওই দিনকেই মারা গেছেন। তো তো বুঝিনি তো, থাকতে হয় তাই না? তো ওই দিন তো আর ক্লাস করার মতো পরিস্থিতি আমাদের ছিল না, কারণ ওনার আর্থিক সহযোগিতায় W3 কোডেপসের মধ্যে অনেক শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পাইছেন। উনি আমাদেরকে অনেক সাপোর্ট দিতেন, স্যারের মাধ্যমেই স্যারের ছেলে ইমরান ভাই আমাদেরকে সাপোর্ট দিতেন। তো ইমরান ভাই বর্তমান CIP, ইমরান ভাইয়ের বড় আপু হচ্ছে কুমিল্লা MP। তো আপনাদের W3 কোডেপস কিন্তু আপনারা যতটা ভাবেন ছোটো মোটো কোনো একটা প্রতিষ্ঠান, তো W3 কোডেপস কিন্তু আসলে ছোট প্রতিষ্ঠান না। যারা এখনও ভাবে যে W3 কোডেপস হচ্ছে ছোটোখাটো একটা প্রতিষ্ঠান, মাত্র W3 কোডেপস, এমনটা না ভাই। সো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আব্দুল খান স্যার, যার ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা চলতাম, আমাদের W3 কোডেপসটা পরিচালিত হতো। এবং ইমরান ভাইয়া চেয়ারম্যান, উনি ইন্তেকালের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে সব লেভেলের মানুষ কিন্তু সুখ প্রকাশ করছে। তো এটাও কিন্তু আমাদের জন্য একটা গৌরবের বিষয় যে W3 কোডেপসের অভিভাবক যারা আছে তাদেরকে মানুষ এতটা সম্মান করে। তো W3 কোডেপস কিন্তু আসলেই ফেলে দেওয়ার মতো কোনো একটা প্রতিষ্ঠান না, হাতে গণনা করার মতোই একটা প্রতিষ্ঠান। বুঝতে পেরেছি ভাইয়া। তো আপনারা হয়তো বিরক্ত হয়েছেন যে ক্লাস হওয়ার কথা 15 তারিখ, বাট এটাকে আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে 17 তারিখ। এটাকে টেকনিক্যালি 15 তারিখের ক্লাসটাকে ভাইয়া কী করছি 17 তারিখে নিয়ে গেছি। কেন নিয়েছি আপনারা হয়তো গ্রুপে মেসেজ টেসেজ দেখছেন যে এখানে আমাদের বলা হয়েছে ভাইয়া অসুস্থ। তো আমার একটা বাজে একটা স্বভাব বা অভ্যাস আছে, সেটা হচ্ছে যখন ওয়েদারের পরিবর্তন হয়, গরমকাল থেকে শীতকাল আসে, শীতকাল থেকে গরমকাল আসে, হালকা একটু ঠান্ডা লাগছে বা একটু বেশি গরম পড়ছে, আমি অসুস্থ হয়ে যাই। আল্লাহ জানে কেন হই, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগি। তো এরই মাঝে আমাদের স্যার আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এগুলো ম্যানেজ করে বাসায় ফিরছি কিছুক্ষণ আগে, আবার আরও কিছু কাজ ছিল, এই জন্য আপনাদের সময়গুলো নষ্ট হয়েছে বা ক্লাস মিস হয়েছে। এতে কি আপনারা কি খুব বা রাগান্বিত হয়ে রয়েছেন ভাইয়ের উপরে? না, আমরা ক্লাস নেই, কারণ এখানের মধ্যে যারা জয়েন করছে সবাই কিন্তু জয়েন করছে কেন, যে আমি এখান থেকে ভালো কিছু শিখব, একটা স্বপ্ন নিয়ে জয়েন করছে। তো আমাদের একটা কথা আছে, যখন পেটে খিদা লাগে তখন যদি খাবার না খাই, পরে দিয়ে কিন্তু আর খাবার বেশি একটা খাওয়া যায় না। এটাতে আপনারা বিশ্বাসী? আমার কিন্তু এমন হয়, যখন আমার পেটে খিদা থাকে, খাবার যদি সময় মতো না খাইতে পারি, পরে গিয়ে আর খাবার খেতে পারি না। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন কি আপনারা দেখতেছেন? জি ভাই, স্ক্রিন শেয়ার হয়নি ভাই। স্ক্রিন শেয়ার হয়নি? হইছে ভাই, জুমে দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, জুমের তারা কি দেখতেছেন? আচ্ছা, গুগল মিটে যারা আছেন, জি দেখা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে মিউট করে রাখেন। যাদের এখানে নেটজনিত সমস্যা আছে তারা হয়তো একটু আগে বা পরে দেখতে পারেন। আমাদের গুগল মিটে এই পর্যন্ত জয়েন করেছেন 80 জন, আর জুম মিটিংয়ে 100 ফিল আপ হয়ে গেছে। সো আমরা ক্লাস শুরু করে দিতেই পারি, যেহেতু আমাদের প্রায় 90% শিক্ষার্থী ক্লাসে জয়েন করে ফেলছে। ওকে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব মাইক্রোফোন মিউট করে রাখবেন, ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, আমি তো মিটে আছি, মিটে তো আপনাকে দেখা যাচ্ছে না, কিছুই শেয়ার হচ্ছে না। ভাইয়া স্ক্রিন শেয়ার করছি, আপনার এখানে হয়তো এখনও শেয়ার হয়নি, নেটজনিত সমস্যার কারণে সবাই দেখতেছে। জুম মিটিংয়ে তারা কি এখন স্ক্রিন দেখতে পাননি, কম্পিউটার স্ক্রিন? জুম মিটিংয়ে দেখা গেছে, আর গুগল মিটে দেখি গুগল কী ব্যাপার, গুগল মিটে হচ্ছে না কেন? আচ্ছা, গুগল মিট মনে হয় আমি কেটে দিছি নাকি? আচ্ছা, না ভাইয়া, গুগল মিটে স্ক্রিন শেয়ারকে আলাদা একটা পার্সন হিসেবে ধরে, তো একজন ফিল আপ হয়ে গেলে নিবে না, একজন রিমুভ করতে হবে। আজকে যে ক্লাসটাতে আমরা জয়েন করেছি সেই ক্লাসটার নাম কি বলতে পারবেন? যেই কোর্সে জয়েন করেছেন আপনারা, কোর্স নেমটা কি? আমরা এখন যাব নোটপ্যাড++।
প্লাসে যাই বা নোটপ্যাডে যাই, এখানের মধ্যে এসে অথবা নোটপ্যাড প্লাস প্লাসে লিখলে মনে হয় একটু সুন্দর লাগবে। আমরা মিউট করে রাখবো। আর ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমরা যে আগে ক্লাসগুলো করছি এগুলো কি আবার রিপিট হবে? ভাইয়া কোন ব্যাচের? রিফা আপু বলতেছি। ও রিপা আপু, সামান্য রিপিট হবে, তবে আপনি আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে অনেক কিছুই অ্যাড হয়েছে এবং আপনাদের ওই কোর্সটা ছিল অগোছানো কোর্স। এবং ভাইয়া যখন প্রথম ওরিয়েন্টেশন ক্লাসেই বলেছিলাম আপনাদের জন্য আমরা স্পেশালি ব্যাচ রান করব, সেটি হচ্ছে এটা বলছিলাম না, প্রথম ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে বলেছি। এবং ওই কোর্সটা ছিল আপনাদেরকে মানে ধরে রাখাটা, এবং বলেছি যে আমরা 3 দিন করে ক্লাস রান করবো। এখন সপ্তাহে 1 দিন ক্লাস হবে, তবে সেটা পরিপূর্ণ কোনো ক্লাস না, আমাদের যতটুকু সম্ভব ততটুকু এখানের মধ্যে শিখছি। এখন আমরা প্রফেশনালিভাবে ভালোভাবে আমরা শিখব, সব কিছুতেই কিছুটা পরিবর্তন পাবেন এবং আপডেট পাবেন। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাইয়া যখন ক্লাস করাচ্ছি আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু অনেকক্ষণ বাসার বাইরে ছিলাম, ব্যস্ততা সব কিছু মিলিয়ে অনেকটাও ক্লান্ত। আপনারা যদি ক্লাসের মধ্যে এভাবে 200 জন একসাথে ভাইয়াকে প্রশ্ন করেন বা 200 জন একসাথে সাউন্ড করেন, তখন কিন্তু আমি নিজেও বিরক্ত হয়ে যাব। এটা করা যাবে না। আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করি, ক্লাস কন্টিনিউ করার পর ক্লাসের শেষের দিকে আমি আপনাদের কোয়েশ্চেন পর্ব রাখবো। যদি অতিরিক্ত কোনো ডিমান্ডেবল প্রশ্ন হয়ে যায় বা আপনার বেশি জরুরি মনে হয়, তখন ভাইয়াকে প্রশ্ন করবেন। আর না হয় আমরা প্রশ্নগুলা খাতার মধ্যে লিখে রাখবো, মনে রাখবো। আপনারা ক্লাস শেষ হওয়ার সময় বা শেষের দিকে ভাইয়া আপনাদের এই কোয়েশ্চেন আনসারগুলো দিব। কারণ আপনি হয়তো এখন একটা বিষয়ে প্রশ্ন করবেন, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, আপনি হঠাৎ করে বলবেন যে ভাইয়া আমাদেরকে কি এটা শেখানো হবে, ওইটা শেখানো হবে। তো আমি আগে কোর্স মডিউলসটা বা বিস্তারিত ডিটেলস আলোচনা করি, হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যেতে পারেন। যদি না পান তাহলে শেষের দিকে আপনি আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ আমরা তো এখন আর কোনো টুলসের ব্যবহার শিখতেছি না। যদি কোনো একটা টুলসের ব্যবহার শিখতাম, তখন দেখা যেত এই টুলসের ব্যবহার শিখতে গিয়ে আপনি কোনো একটা প্রবলেম ফেস করেছেন বা বুঝেননি, ভাইয়াকে প্রশ্ন করতে হবে। এখন তো আর এটা করতে হবে না। এখন আমি কোর্স মডিউলসটা নিয়ে আলোচনা করব, এই কোর্সের আমাদের ফিউচার প্ল্যান কি, আমরা কী কী শিখতে যাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। সো মনোযোগ দিয়ে বুঝেন। আর আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি এই কোর্স মডিউলস বা কোর্স আউটলাইন অথবা আজকের ক্লাসের যে টপিকস আছে এগুলো আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো এটা আমি বলতে পারতেছি না। কারণ আজকের ক্লাসটি আমার প্রথম থেকেই প্ল্যান ছিল আমি একটি স্লাইডার তৈরি করব, প্রেজেন্টেশন স্লাইডারের মাধ্যমে আপনাদেরকে ক্লাসটা করাবো। কারণ হিউজ টপিকস অনেক কিছু, তো প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার মতো সময় পাইনি। তো স্লাইড থাকলে কি হতো, আমি বিষয়গুলো দেখে দেখে আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করতে পারতাম, বুঝাইতে পারতাম। যেহেতু স্লাইড তৈরি করতে পারি নাই, আমাদের উপর দিয়ে কিছু ঝড় বাতাস এবং বাধা টাধা গেছে, এগুলোর কারণে আমি স্লাইডার তৈরি করার মতো সময়ই পাই নাই। তারপরে ভাইয়া চেষ্টা করব সঠিকভাবে বা সুন্দরভাবে উপস্থাপন করার, যেন আপনারা বুঝতে পারেন। তবে ধৈর্য থাকলে তাইলে বুঝতে পারবেন, ঠিক আছে ভাইয়া? যেহেতু আমি স্লাইডার তৈরি করতে পারি নাই, স্লাইডার থাকলে হয়তো আপনারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারতেন। আমাদের কোর্সের নেম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। আচ্ছা, রেকর্ড কি অন করা হয়েছে? আচ্ছা, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। কেউ না বুঝলে ভাইয়াকে প্রশ্ন করবেন, অতিরিক্ত বেশি জানার মতো প্রশ্ন হলে প্রশ্ন করবেন, আর না হয় নোট করে রাখবেন। ক্লাসের শেষের দিকে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিব। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, আমরা এই শব্দটার দিকে একটু খেয়াল করি। কোর্সের নেম হচ্ছে সাইবার, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে ইথিক্যাল, তারপর হচ্ছে হ্যাকিং। কয়টা শব্দের সমন্বয়ে আমাদের এই কোর্সের নামটা হয়েছে বলেন তো? 4টা শব্দ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। তো আপনি এখানের মধ্যে আসেন যে ভাইয়া সাইবারটা আসলে কি। আমাদেরকে তো আগে আমাদের কোর্সের আউটলাইনটা বুঝতে হবে, কোর্সের নামটা বুঝতে হবে যে কি কোর্স আমি করতেছি এখানের মধ্যে, তাই না? আসেন এখন সাইবারটা কি, কে বলতে পারবেন? একজন, গুগল মিট থেকে একজন বলেন। গুগল মিটের ভাইয়ারা কোথায়?
মাশাল্লাহ, মানে আমাদের যে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে সকল প্রযুক্তি চলে থাকে, ইন্টারনেট, ওয়াইফাই, প্রোগ্রাম হতে পারে, বিভিন্ন ডিভাইস হতে পারে, এইগুলাকে আমরা বলে থাকি কি? সাইবার। বুঝতে পেরেছি? অর্থাৎ আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে যে সকল ডিভাইস চালিয়ে থাকেন, যে সকল প্রযুক্তি ব্যবহার করেন, সেগুলোকে বলা হয় সাইবার। এবার আসেন সিকিউরিটি। সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। তো দেখেন, সাইবার সিকিউরিটি অর্থাৎ আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে সকল প্রযুক্তি আমরা চালাই বা যে সকল ডিভাইস চালিয়ে থাকি আমরা, তাদের নিরাপত্তাটাকেই বলা হয়ে থাকে সাইবার সিকিউরিটি। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি। দেন এখানের মধ্যে হচ্ছে আরেকটা শব্দ ইথিক্যাল, এটাকে আমরা পরে যাই। আমরা আগে আসি হ্যাকিং। হ্যাকিংটা কি? কেউ কি আমাকে সংক্ষিপ্ত করে বলতে পারবেন যে ভাইয়া হ্যাকিংটা মানে হচ্ছে এটা? হ্যাকিংটা আছে দখল করা। শোনেন, হ্যাকিংটা মানে হচ্ছে আপনি তথ্য চুরি আমরা সবসময় বলবো না। এই হ্যাকিংটাকে আমি নর্মালিভাবে যদি বলতে চাই যে হ্যাকিং হচ্ছে আপনার কোনো একটা কম্পিউটার সিস্টেম ধরতে পারেন, যেহেতু বলেন ভাইয়া। ভাইয়া, যখন আমরা কোনো কিছু প্রোগ্রামিং করি তখন এটা 100% ভাবে এটা একটু ফুল টু ভাই হ্যাঁ। করা পসিবল না। তো এই যে দুর্বলতা থেকে যায় একজন প্রোগ্রামারে, এটাকে খুঁজে এক্সপ্লয়েট করাটাই হচ্ছে হ্যাকিং। ওয়াও, ফাইন। আপনি আমার থেকেও ভালো বলে ফেলছেন। আমি এখন কি বলবো, এই যে এটা হচ্ছে দেখেন আপনার আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে যা পড়ে, তারপর আসেন নেটওয়ার্কস। আমাদের যত নেটওয়ার্কস আছে, নেটওয়ার্কের আন্ডারে যা পড়ে। দেন ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, ডিজিটাল ডিভাইস কাদেরকে বলা হয়? যে সকল ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে চলে, সেই সকল ডিভাইসকে বলা হয়ে থাকে ডিজিটাল ডিভাইস। এই যে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কস, ডিজিটাল ডিভাইস বা বিভিন্ন প্রোগ্রামস আছে, এই প্রোগ্রামগুলোর আপনি যদি উইকনেস খুঁজে বের করে ওই উইকনেসটাকে কাজে লাগিয়ে যদি আপনি অ্যাক্সেস নিতে পারেন, তাহলেই সেটাকে বলা হয় হ্যাকিং বা হ্যাকার। ঠিক আছে, হ্যাকিং বলা হয়ে থাকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি আমার ডিজিটাল ডিভাইসগুলো যে আছে এগুলার উইকনেসটা খুঁজে বের করে যদি অ্যাক্সেস নিতে পারি, সেটাই হচ্ছে হ্যাকিং। এখন হ্যাকিংটা কিন্তু আপনি আমাদের কম্পিউটার প্রযুক্তি বা আমরা যারা আইটি লেভেলের লোক, তাদের কাছে এটার সঙ্গে হচ্ছে এটা। তা আমাদের রাস্তাঘাটের মধ্যে গেলে, বিশেষ করে আমাদের রাজগঞ্জ বাজারে গেলে, রাজগঞ্জ বাজারের পাশে কিছু লোক বসে তালা ঠিক করে, তারা যে কোনো তালার চাবি বানায় ফেলতে পারে, তাকেও কিন্তু হ্যাকার বলা হয়। তো আমরা কি আমাদের হ্যাকিংয়ের সাথে ওই হ্যাকিংকে তুলনা করতে পারবো না? আমাদেরটা হচ্ছে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কস এবং ডিজিটাল ডিভাইস, এগুলার উইকনেস খুঁজে বের করে যদি আমরা অ্যাক্সেস নিতে পারি, তাহলেই সেটাকে আমরা বলবো হ্যাকিং। বলেন ভাইয়া। জি ভাইয়া, গুগল মিটে অনেকে রিকোয়েস্ট দিয়ে রাখছে, এগুলা অ্যাকসেপ্ট করতে বলতেছে ভাইয়া অটো অ্যাপ্রুভ হচ্ছে তো, যেমন আপনারাও কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়েছেন। ও আচ্ছা, অ্যাপ্রুভ করছি ভাইয়া এখন আবার। হ্যাঁ, অনেকেই জয়েন করতে পারতেছে না, ক্লাসের রেকর্ড থাকবে। মানে এটা অটো অ্যাপ্রুভ দিয়ে রাখা যায় না? হ্যাঁ, অটো অ্যাপ্রুভ দেওয়া আছে এবং সবাই তো জয়েন করছে এতক্ষণ। আপনারা যে জয়েন করছেন অটোমেটিক্যালি কিন্তু জয়েন করছেন, ভাইয়া জয়েন করাই নাই। হ্যাঁ, ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে। ও আপনাদের একটা প্রশ্ন ছিল, নাজমা আপু আমাকে দেখাইছেন যে আমরা তো ভাইয়া টাকা দিয়ে জয়েন করেছি, তাহলে এই কোর্সের মধ্যে অন্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কেন? আপনারা হয়তো অনেকেই জানেন না, 50+ শিক্ষার্থীকে আমি ফ্রিতে ক্লাস করার সুযোগ দিয়েছি। আপনারা গোপন বিষয়গুলো সবাই জানেন, আপনারা অনেকেই টাকা পয়সার বিষয়গুলো শুধু জানে। 50+ শিক্ষার্থী যারা আমার কাছে পার্সোনালি আমাকে নক দিয়েছে, রিকোয়েস্ট করছে, ভাইয়া আমার টাকার সমস্যা, আমি আসলে সিরিয়াস, এবং তার কথা শুনে যখন মনে হয়েছে সে আসলেই সিরিয়াস, তাদেরকে আমি সুযোগ দিছি কোর্সটা করার জন্য। তো যারা আমাকে অফিসিয়ালিভাবে নক করছে এবং রিকোয়েস্ট করছে তাদেরকে সুযোগ দিয়েছি। ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 220 জন। আমাদের কোর্সের রেজিস্ট্রেশন কিন্তু শিক্ষার্থী কতজন বলেন তো? 220 জন।
তো 220-এর বাহিরে আমি জানি এখানে আমাদের সবাই জয়েন করতে পারবে না, 200 জনের মতো জয়েন করবে ক্লাসে। 220-এর বাহিরে অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে সকল শিক্ষার্থী আছে তারা কিন্তু সকল ক্লাস করতে পারবে না। তো ওনাদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করা হয়েছে। আমাদের যতটুকু সম্ভব ওনাদেরকে আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা ওনাদেরকে যে অ্যাডভান্স টপিকসগুলো আছে আমি একটু পরে দেখাবো যে আমরা এই কোর্সের মধ্যে কী কী শিখতে যাচ্ছি। অ্যাডভান্স টপিকসগুলো ওনারা আমাদের কাছ থেকে পাবেন না। আর আমরা ফ্রিতে যেই যতটুকু সম্ভব আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব। আপনারা জানেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না। তো ইউটিউবে আমার যতটুকু সম্ভব আমি আপ করব। দেন বাকি বিষয়গুলো আমাদের পার্সোনালি থাকবে, আপনাদেরকে পার্সোনালিভাবে ওই ভিডিওগুলো প্রোভাইড করা হবে, এগুলো প্র্যাকটিস প্রোভাইড করা হবে। বুঝতে পেরেছেন? এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না। তো আমরা হ্যাকিংয়ের সংজ্ঞা পেয়েছি যে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কস, ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর উইকনেস খুঁজে বের করে আমরা যদি অ্যাক্সেস নিয়ে নিতে পারি তাহলে সেটাই হচ্ছে হ্যাকিং। এখন হ্যাকিংয়ের সংজ্ঞা বুঝতে পারলাম। হ্যাকার কাকে বলে? হ্যাকার হচ্ছে ওই ব্যক্তি যিনি কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কস, ডিজিটাল ডিভাইস এগুলার উইকনেস খুঁজে বের করে যদি তিনি অ্যাক্সেস নিতে পারেন তাহলে আমরা ওই ব্যক্তিকে বলে থাকি কি? হ্যাকার। তাহলে আমরা কি সাইবার সিকিউরিটি, হ্যাকিং এবং হ্যাকারের সংজ্ঞাটা কি বুঝতে পেরেছি? আমরা এতটা সুন্দর সংজ্ঞায় পড়ালেখা করার দরকার নেই। আমরা শুধু প্রাথমিকভাবে আমাদের মাতৃভাষায় এই বিষয়টা জানলাম যে হ্যাকিং কি, সাইবার সিকিউরিটি কি, হ্যাকার কি। একবার বলেন। জি, নাজমা একটু রিপ্লাই দিও, তাদেরকে জয়েন করতে পারবে। অ্যাকসেপ্ট করেন ভাইয়া গুগল। এই যে অ্যাকসেপ্ট হয়েছে তো এখন অ্যাকসেপ্ট, আমার কাছে তো রিকোয়েস্ট আসতেছে না। আপনারা তো অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়েছেন। এই যে ও তুমি বলো জুম মিটিংয়ে, নাজমা আপু বলো যে জুম মিটিংয়ে আমাদের ফিল আপ 100 জন শিক্ষার্থী হয়ে গেছে, এখন আপনারা গুগল মিটে জয়েন করেন, এটা বলে দেন। গুগল মিটে অনেকে রিকোয়েস্ট দেওয়া আছে দেখতেছি। তারা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে যেহেতু আমি এক্সটেনশন অ্যাড করে রাখছি। আচ্ছা ক্লাসে ফিরে যাই। যারা লেট করে জয়েন করছেন ওনারা একটু অপেক্ষা করুক, সমস্যা নেই। আমরা সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি হ্যাকিং, হ্যাকার, সাইবার সিকিউরিটি সম্পর্কে সংজ্ঞা জানছি। এখানের মধ্যে মজার একটা টপিকস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইথিক্যাল। ইথিক্যাল শব্দের অর্থ কি? নৈতিক। তো আমরা নৈতিক হ্যাকিংটা এখানের মধ্যে শিখব। যেহেতু এখানের মধ্যে ইথিক্যাল হ্যাকিং বা নৈতিক একটা হ্যাকিং শব্দ চলে আসছে, বোঝা গেল হ্যাকিংয়ের কতগুলা টাইপ আছে। কতগুলা টাইপ থাকাতে সবগুলা টাইপের মধ্যে আমরা একটা টাইপ শিখব, সেটা হচ্ছে কি? ইথিক্যাল হ্যাকিং। তো ইথিক্যাল হ্যাকিং নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো টাইপস অফ হ্যাকিং নিয়ে একটু আমরা আলোচনা করে ফেলি। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যে নোটপ্যাড প্লাস প্লাসে বুঝাইতেছি, আমি কিন্তু কোনো স্লাইডার তৈরি করার মতো সময় পাই নাই। আচ্ছা বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ। টাইপস অফ হ্যাকিং। হ্যাকিং কত প্রকার? 3 প্রকার। প্রথমে আমি বলতেছি ব্ল্যাক হ্যাট হ্যাকিং, BLACK, ব্ল্যাক হ্যাট। দেখেন একটা শব্দ হ্যাট, হ্যাট অর্থ কি? হ্যাঁ, টুপি। তো ব্ল্যাক হ্যাট হ্যাকিং একটা। 2 নম্বরে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং, গ্রে হ্যাট হ্যাকিং। ব্ল্যাক হ্যাট হ্যাকিংটা কি আমি একটু আপনাদেরকে সহজ ভাষায় বলি। আমরা একটু আগেও শুনছিলাম যে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইসগুলো যে আছে এগুলোর উইকনেস খুঁজে বের করে অ্যাক্সেস নিয়ে নেওয়াটাই হচ্ছে হ্যাকিং। আর এই কাজগুলো করে যে তাকে বলা হয় হ্যাকার। এই হ্যাকার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং, আরেকটা হলো হোয়াইট হ্যাট হ্যাকিং, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। ব্ল্যাক হ্যাট হ্যাকিং তিনি কি করেন কোনো একটা সিস্টেম এর ত্রুটিগুলোকে খুঁজে বের করেন, কোনো একটা সিস্টেমের ত্রুটি খুঁজে বের করেন বাট অনুমতি ছাড়া। আপনার মনে করেন ডিজিটাল একটা ডিভাইস আছে, আপনার একটা ওয়েবসাইট আছে বা কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, ও কি করবে? আপনার অনুমতি ছাড়াই আপনার ওয়েবসাইটের ত্রুটিগুলা বা দুর্বলতাগুলোকে খুঁজে বের করবে, বের করে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে আপনার ডাটাগুলোকে নষ্ট করে দিবে অথবা আপনাকে হুমকি দিবে
আপনার ওয়েবসাইটটাকে নষ্ট করে ফেলবে, আপনার ডিভাইসটাকে নষ্ট করে ফেলবে, আপনাকে সে কন্ট্রোল করে ফেলবে। সেই কাজটাই করে কে? ব্ল্যাক হ্যাট হ্যাকিং। ওর কাজ হচ্ছে মানুষের অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া বা অ্যাডমিন যিনি ওনার অনুমতি ছাড়া যদি তো ওনার কোনো একটা ডিভাইস বা কোনো একটা প্রযুক্তি নষ্ট করে দেয়, তাহলেই তাকে আমরা বলে থাকবো কি? ব্ল্যাক হ্যাট হ্যাকিং। অর্থাৎ সে হচ্ছে একজন ব্যাড পারসন। আপনার অনুমতি ছাড়াই আপনার পার্সোনাল বিষয়গুলোকে সে নষ্ট করে দিবে, খতিয়ে দেখবে, আপনাকে হুমকির মুখে ফেলাবে। আর হোয়াইট হ্যাট হ্যাকিং হচ্ছে একদম পুরোপুরি বিপরীত, সম্পূর্ণ বিপরীত। ও কী করবে? আপনাকে আপনার যেই ওয়েবসাইট আছে, আপনার যেই অ্যাপ্লিকেশনটা আছে বা সফটওয়্যার আছে বা আপনার কম্পিউটার সিস্টেম আছে বা কোনো একটা সিস্টেম বা অপারেটিং সিস্টেম আপনার আছে, সে কী করবে? ওই অপারেটিং সিস্টেমের ভুলগুলোকে বা ত্রুটিগুলোকে বা ভালনারেবিলিটিগুলোকে খুঁজে বের করবে, খুঁজে বের করে আপনাকে অবহিত করবে যে ভাইয়া আপনার ওয়েবসাইটের মধ্যে এই সমস্যাগুলো আছে, এগুলো যদি ঠিক করে নেন তাহলে আপনার ওয়েবসাইট আর হ্যাক হবে না। ও কী করে? মানুষের কল্যাণে কাজ করে, উপকারে কাজ করে। এই জন্য আমরা তাকে বলে থাকি হোয়াইট হ্যাট হ্যাকিং। ও যেটা করবে, আপনার ওয়েবসাইটে ত্রুটি খুঁজে বের করে আপনাকে জানাবে, অথবা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে দেন আপনার ওয়েবসাইটের ত্রুটিগুলোকে খুঁজে বের করবে। তার কাজ হচ্ছে সবসময় ভালো কাজ করা, মানুষের উপকারে কাজ করা। তাকে বলা হয়ে থাকে, মনে করেন, গুড পারসন। এবার আসেন গ্রে হ্যাট হ্যাকিং। ও হচ্ছে আপনার গুড প্লাস ব্যাড। ও কী করে? ভালোও করে, সুযোগ পাইলে খারাপও করে। এটাকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকিং। ও মানুষের উপকারও কাজ করে, আবার সুবিধা মতো সে অপকারও করে। আমরা কি বিষয়গুলো কি বুঝতে পেরেছি? দেশের জন্য করা হয় গ্রেহেড যারা, তারা সম্ভবত মানে কোনো দেশের জন্য না না, গ্রে হেটের মধ্যে তারা দেখা গেছে আপনার সাথে চলতে চলতে হঠাৎ করে আপনারই ক্ষতি করে বসে আছে। এটাই আমরা যেটা হব সেটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং। আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকিং শিখব, তবে সেটা আমরা শিখব নিজেকে সিকিউরিটি প্রদান করার জন্য। ভালোটা শিখতে হলে তো খারাপটা আগে জানতে হবে। প্রত্যেকটা বিষয়ের খারাপ জানলেই আপনি ভালোটা জানতে পারবেন। আমরা একটু গুগলে চলে যাচ্ছি এবং গুগলে গিয়ে আমি লিখতেছি যে টাইপ অফ হ্যাকিং। আমি এখান থেকে আমরা গুগল ক্রোমে যাচ্ছি, এখানে গিয়ে লিখতেছি এই যে টাইপস অফ হ্যাকিং। এখানে যাওয়ার পর আপনি দেখবেন 3টা টুপি দেখেন। এই টুপিটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই টুপির মধ্যে দেখেন বলা হয়েছে হোয়াইট হ্যাট হ্যাকিং যিনি, তার টুপিটা কি থাকে? সাদা থাকে, সাদা। ব্ল্যাক হ্যাট হ্যাকিং ও কালো কাজ করে, খারাপ কাজ করে, এই জন্য সে হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার। যে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড দুটোটা একসাথে করে তাকে বলা হয়ে থাকে গ্রে হেড হ্যাকার্স। আমি আপনাদেরকে সহজে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যারা প্রোগ্রামার্স, আমাদের কাজ কি? বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, তাই না? ওয়েবসাইট তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে বা হুমকির মুখে পড়ে থাকি বিভিন্ন হ্যাকারদের কারণে। আপনাদেরকে আমি ছোট্ট একটা গল্প শোনাই, গল্পটা শুনবেন? আমার ছোটোকালের গল্প হচ্ছে, আমার বাবা মাঝে মধ্যে আমাকে কি করতেন বলতেন, আমরা অনেক সময় ভূতের আলোচনা করতাম, যে ভূতের গল্প বলতাম। তো একদিন আমার আব্বু বলছিল যে আমাদের গ্রামের মধ্যে আমাদের কোনো এক চাচা, মানে খাল চিনেন আপনারা? খাল অথবা কূপ? হ্যাঁ, উনি কী করছেন, খালের মধ্যে বসে মাছ ধরতেছিলেন। সারা রাত গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খালের মধ্যে মাছ ধরে বিভিন্ন ওয়েতে। তিনি মাছ ধরতেছেন, বড়শি দিয়ে মনে করেন মাছ ধরতেছেন। এই যে উনি বসে বসে মাছ ধরতেছেন, এখানের মধ্যে একটি খাল আছে বা পুকুর আছে, এখান থেকে তিনি কি করছেন, একদম বড়শি ফালাইয়া মাছ ধরতেছেন। তো মাছ ধরতেছেন এবং ওনার পিছনে মনে করেন একটি ডুলা আছে। ডুলা তো চিনেন, যেখানে আমাদের মাছ রাখা হয়। উনি একটা করে মাছ ধরতেছেন আর ওই ডুলার মধ্যে মাছ রাখতেছেন। সারা রাত মাছ ধরছেন আর এই ডুলার মধ্যে মাছ রাখছেন। ওই দিন উনি অনেক মাছ নাকি ধরতে পারছেন। ওই মাছগুলাকে ডুলার মধ্যে রেখে রেখে উনি তো খুশি। সকালে যখন উনি পিছনে তাকাইছেন, দেখলেন যে একটা মাছও ওনার ডুলার মধ্যে নাই। মাছের মধ্যে কি আছে? পুরা কাঁটা পড়ে আছে। সবাই হয়তো বুঝে গেছেন মাছগুলা গেছে কোথায়, বলেন তো? হ্যাঁ, আমরা জানি রাতে
ফেতনি বা ভূত বা জিন খাটাস যাদেরকে বলা হয়, ওরা কিন্তু ঘুরে ফিরে। উনি কী করছেন, সারা রাত কষ্ট করে মাছ ধরছেন, ওই মাছটাকে ডুলার মধ্যে রাখছেন, আর এখানের মধ্যে এক ভয়ঙ্কর ভূতবাবু বসে আছে, ও একদম বসে বসে সারা রাত এখানের মধ্যে মাছ খাইছে। মাছ খেয়ে সে মনে করেন একবারে মোটামুটি মোটা তাজা হয়ে বাসায় চলে গেছে, এবং আপনার পরিশ্রমের ফলগুলা অনেক সুন্দর ভাই। তাইলে সে কী করলো, আপনার পছন্দের যে মাছ, আপনার পরিশ্রমের ফলটা সে খেয়ে নিল। এখানের মধ্যে যিনি সারা রাত মাছ ধরেছেন তাকে আমরা বলে থাকি প্রোগ্রামার। প্রোগ্রামার কী করেন, দিন রাত পরিশ্রম করে কোনো একটা টুলস তৈরি করেন। প্রোগ্রামার দিন রাত পরিশ্রম করে কোনো একটা টুলস, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করেন। আর যারা হ্যাকার, ওরা কী করে, পিছন থেকে বসে বসে আপনার ওয়েবসাইটের দুর্বলতাটাকে খুঁজে বের করে, আপনার ওয়েবসাইটের যে ভুলগুলো আছে এগুলোকে খুঁজে বের করে করে এই ভূতের মতো সে কী করবে, সুবিধা ভোগ করতে থাকবে, আপনার পরিশ্রমের ফলটাকে নষ্ট করে দিবে। এই ভূত হচ্ছে হ্যাকার, বুঝতে পেরেছেন? আর আমরা হচ্ছি প্রোগ্রামার, আমরা হচ্ছি ওই যে জেলে বা মাছ ধরেন যিনি। এই হ্যাকার কয়েক রকমের হয়, ভালো হয় আবার খারাপ হয়, সেটা তো আমরা বুঝিয়ে গেছি। যিনি অনুমতি নিয়ে কাজ করবেন তাকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকিং, আর যিনি অনুমতি ছাড়া কাজ করবেন তিনি হচ্ছেন কি, ব্ল্যাক হ্যাট হ্যাকিং। যিনি দুটোটাই করেন, ভালো এবং খারাপ দুটোটাই করেন, তাকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকিং। তাহলে দেখেন, আমরা আজকের ক্লাসের প্রথম থেকে যে কাজগুলো করেছি, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের সংজ্ঞাটাও জেনে ফেললাম, হ্যাকিং কত প্রকার এটাও জেনে গেছি। আপনারা হয়তো একটু মনে মনে হাসতেছেন, জীবন ভাই আজকে প্রথম ক্লাসের মধ্যে আমরা হ্যাকিং কত প্রকার কী কী শিখেছে, যা আমি আজ থেকে 1 মাস আগে জীবন ভাই যখন বিজ্ঞাপন দিছে তখনই আমি ইউটিউবে দেখে ফেলছি। এটা সত্য কথা না? আপনারা কিন্তু অনেক আগে এগুলো দেখে ফেলছেন, তারপরে ভাই একটু আলোচনা করা আর কি, মানে ভালোবাসার খাতিরে একটু আলোচনা করলাম। এখন আপনি বলবেন যে ভাইয়া, আমি যদি এই হ্যাকিংটা শিখি, আমার কেরিয়ারটা কি, কেরিয়ারে আমি কি করতে পারবো, তাই না? কেরিয়ারের মধ্যে প্রথমে আসেন ভালো দিকটাতে আসেন। আপনি যদি খারাপ দিকটাতে আসেন, প্রথমে আপনার কেরিয়ার যদি আপনি ব্ল্যাক হ্যাট হ্যাকার হন এবং মানুষের ক্ষতি করেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। দেশের আইন অনুযায়ী আপনাকে মিনিমাম 7 বছর জেল খাটতে হবে। যদি আপনি আনঅথরাইজ অ্যাক্সেস নেন, আনইথিক্যাল কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি পেতে হবে। আপনার ভবিষ্যৎ বা ফিউচারটাই নষ্ট হয়ে যাবে। সেটা কার কাজ? যে কাজ করে ব্ল্যাক হ্যাট হ্যাকিং নিয়ে যিনি কাজ করেন, অথবা গ্রে হ্যাট হ্যাকিং নিয়ে যিনি কাজ করেন, তার শাস্তি হয়ে থাকে। বিপরীতে আপনি যদি হোয়াইট হ্যাট হ্যাকিং শিখেন, তাহলে আপনার কেরিয়ারটা কি হবে? আমি বলতেছি, মনে করেন আপনার সাইবার সিকিউরিটি কেরিয়ার, হ্যাঁ, সাইবার সিকিউরিটি কেরিয়ার হচ্ছে আপনি প্রথমত যেই কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার পরিবারকে, একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠান অথবা আপনার নিজের যে ডিভাইস, আপনার যে টুলস, আপনার যে পরিবার, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারবেন যদি আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হন বা ইথিক্যাল হ্যাকার হন। আপনি আপনার নিজের প্রতিষ্ঠান, ডিভাইস বা টুলস অথবা পরিবারকে আপনি সাইবার সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো একটা কেরিয়ার বা ভালো একটা মানে সুবিধা, অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে আপনি যে কোনো জব করতে পারবেন। কোনো একটা কোম্পানিতে বলতে পারেন, কোম্পানিতে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট, অথবা আপনি ইঞ্জিনিয়ার বলতে পারেন, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা কনসালটেন্ট। হ্যাঁ, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এক্সপার্টিস্ট বা কনসালটেন্ট হিসেবে আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন, ফুল টাইম জব করতে পারবেন, হিউজ স্যালারিও আপনি নিতে পারবেন। 3 নম্বরে আপনার কেরিয়ার হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন।
এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারবেন, যেমন আপনি বাগ বাউন্টি করে, বাগ বাউন্টি, আরেকটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, PENETRATION, পেনিট্রেশন টেস্টিং। আপনি ফ্রিল্যান্সারের মার্কেট প্লেস যা আছে, যে ফ্রিল্যান্সিং কয়েকটা মার্কেট প্লেসের নাম বলি তো আমরা, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এই তো, তাই না? আরও কিছু আছে। এই সকল মার্কেট প্লেসে আপনি পেনিট্রেশন টেস্টিং করে বা বাগ বাউন্টি করে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাইয়া পেনিট্রেশন টেস্টিংটা কী, অথবা বাগ বাউন্টিটা কী? পেনিট্রেশন শব্দের অর্থ কী, কে বলতে পারবেন? পেনিট্রেশন টেস্টিং শব্দের অর্থ কী? এটা মানে হচ্ছে অনুপ্রবেশ। এটার মানে কি? অনুপ্রবেশ করানো। অর্থাৎ আপনার যে ডিভাইস আছে, আপনার যে নেটওয়ার্ক আছে, আপনার যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে কোনো ভাইরাস অথবা আনঅথরাইজ কোনো একটা প্রযুক্তি অথবা সফটওয়্যার প্রবেশ করানো হয়েছে কিনা, আপনার সফটওয়্যারটি রিস্কি আছে কিনা, ওইটা কি করবে, একজন ইথিক্যাল হ্যাকার চেক করে আপনাকে জানিয়ে দিবে, যেটাকে বলা হয় পেনিট্রেশন টেস্টিং। অর্থাৎ আপনার সফটওয়্যার বা ডিভাইস অথবা ওয়েবসাইটের মধ্যে কোনো অনুপ্রবেশ করানো হয়েছে কিনা তা খুঁজে বের করে জানিয়ে দিবেন, এবং ওইটার মাধ্যমে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে তার কাছ থেকে অ্যামাউন্ট নিতে পারেন। সেটাকে বলা হয়ে থাকে কি? পেনিট্রেশন টেস্টিং। এটাকে আমরা বুঝতে পেরেছি। পেনিট্রেশন টেস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো অনুপ্রবেশ করানো হয়েছে কিনা সেটা আপনি খুঁজে বের করে দিবেন। আর বাগ বাউন্টিটা হচ্ছে, আমি আগে প্রথম আসি বাগ শব্দের অর্থ। এই যে বাগ শব্দের অর্থ কি, কে বলতে পারবেন? ইংলিশে বলেন। বাগ শব্দের অর্থ কিন্তু ছারপোকা, ছারপোকা একটা শব্দ আছে ইংলিশে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটাকে ছারপোকা বলা হয়। অথচ আমরা আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমে বা কম্পিউটার সায়েন্সে কিন্তু তাকে ছারপোকা বলা হয় না। কম্পিউটার সায়েন্সে তাকে ছারপোকা বলা হয় না, এটাকে বলা হয় ত্রুটি বলা হয়। কম্পিউটার সায়েন্সে তাকে কি বলা হয়? ত্রুটি। তাহলে আমরা পাইলাম বাগ শব্দের অর্থ হচ্ছে ত্রুটি, আর বাউন্টি শব্দের অর্থ হচ্ছে বোনাস, BONUS, বোনাস অথবা অনুদান। বোনাস অথবা অনুদান অর্থাৎ আপনি কি করবেন, কোনো একজন ক্লায়েন্টস অথবা কোম্পানি অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করে, এটাকে রিসার্চ করে, এটা নিয়ে কাজ করে আপনি কি করবেন, ওই ওয়েবসাইটের ত্রুটিগুলোকে খুঁজে বের করবেন। খোঁজার পর এর বিপরীতে বা এর বিনিময়ে আপনি কিছু অনুদান অথবা বোনাস নিলেন, সেটাকে বলা হয়ে থাকে বাগ বাউন্টি। বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, কোম্পানিগুলো আছে, ওরা কি করে, আপওয়ার্ক, ফাইবার, বিভিন্ন মার্কেট প্লেসে তারা অফার করে যে আমার এই ওয়েবসাইটটির মধ্যে কোনো ত্রুটি আছে কিনা তোমরা খুঁজে বের করে দাও। তখন একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ওই ওয়েবসাইটের ত্রুটিগুলোকে খুঁজে বের করে দিবেন, তার বিপরীতে আপনি ডলার নিতে পারবেন বা টাকা নিতে পারবেন অথবা ইনকাম করতে পারবেন। আমরা কি বাগ বাউন্টি বা পেনিট্রেশন টেস্টিংটা বুঝতে পেরেছি? আপনি কিছুটা গুগলে গেলে আরও ভালো আইডিয়া পাবেন। আপনি যদি গুগলে গিয়ে লিখে সার্চ করেন যে BUG, বাগ বাউন্টি জব, আপওয়ার্কে লিখলাম, হ্যাঁ, আপওয়ার্ক, WORK, দেখবেন অনেক জব চলে আসছে। এখানের মধ্যে আমি দ্বিতীয় লিঙ্কটাতে যাচ্ছি, এখানের মধ্যে দেখতেছি আপনার বাগ বাউন্টির উপর অনেক জব এখানের মধ্যে আছে। বাগ বাউন্টি এটাতে যান, আপনি এখানে যান, আর নিচে আসেন, দেখবেন বাগ বাউন্টি করে অনেকেই অনেক ইনকাম এখানের মধ্যে করতেছে। যেমন উনি বাগ বাউন্টি এবং পেনিট্রেশন টেস্টিংয়ের কাজ করতেছেন, ঘন্টায় কত ডলার নিচ্ছেন? $75। এটা হচ্ছে, উনি হচ্ছেন টপ রেটেড স্যালারি। তো আপওয়ার্কে এটার জন্য হিউজ কাজ পাওয়া যায়, ফাইবারে তেমন একটা বেশি পাওয়া যায় না। তাহলে দেখেন, আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্ক কিন্তু খুবই কঠিন একটা মার্কেট প্লেস। এখানে আপনাকে যোগ্যতা নিয়ে এক্সাম দিয়ে
খুব ভালো প্রিপারেশন নিয়েই আপনাকে এখানের মধ্যে অ্যাকাউন্ট করতে হবে। সো আমরা এখানে বিগিনিং অবস্থায় 2 দিন শেখার পরে কয়দিন পরে আমরা কি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে দিব না, আগে আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে, দেন মার্কেট প্লেসে যেতে হবে। এগুলো আপনারা গুগল সার্চ করবেন, এগুলো দেখাই আমার এখন মনে হয় না যে আপনাদেরকে মোটিভেশন করানোর দরকার আছে, কারণ এখানের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে কম্পিউটার সায়েন্সের এবং শিক্ষিত ছেলে মেয়ে। আপনাদেরকে আমি এটার ফিউচার সম্পর্কে বা এগুলা করে কিভাবে ইনকাম করতে হয় এগুলোর জন্য কি মোটিভেশন করানোর দরকার আছে? এগুলা করে কি সময় নষ্ট করার দরকার আছে? এগুলা দরকার নাই। এখন আপনি বাগ বাউন্ডি বা পেনিট্রেশন টেস্টিং করতে হলে, ভুল ত্রুটিগুলোকে খুঁজে বের করতে হলে, ভালনারেবিলিটিসগুলো যদি খুঁজে বের করতে চান, আপনাকে তো অবশ্যই একজন হ্যাকার হতে হবে, তাই না? আপনি যদি আপনার নিজেকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, আপনার 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? আপনার 3টা গুণ থাকতে হবে। 3টা গুণের মধ্যে প্রথম গুণটা হচ্ছে আপনাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। ওএস মানে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমগুলো কি হতে পারে? যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে আপনার লিনাক্স, আবার আমাদের অ্যান্ড্রয়েড আসতে পারে, আমাদের ম্যাক আসতে পারে। মোটামুটি এগুলোই হচ্ছে পরিচিত বা জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান রাখতে পারেন, তাহলে আপনি ভালো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হতে পারবেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যেই প্যারট সিকিউরিটিটা পড়ে যায় ভাইয়া, এটা নিয়ে আলোচনা করব। আমাদেরকে 3টা গুণের মধ্যে প্রথম গুণটা কি? অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমরা এই কোর্সের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড এবং ম্যাক এই 4টা নিয়েই কাজ করব। সো আপনাদেরকে টেনশন করার কোনো দরকার নাই। 2 নম্বরে আপনাকে নেটওয়ার্কিং জানতে হবে। আপনি যদি ভালো একজন হ্যাকার হতে চান বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, আপনাকে নেটওয়ার্কিং অবশ্যই জানতে হবে। নেটওয়ার্কিং কি এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। 3 নম্বরে আপনাকে অবশ্যই কোডিং অথবা প্রোগ্রামিং জানতে হবে। এটা তো আমাদের মাথার উপরে বাড়ি পড়ে গেল। এখানে কি এমন কেউ আছেন কোডিং বা প্রোগ্রামিং সেক্টরের না বা এখনও শেখা শুরু করেন নাই, এমন কি কেউ আছেন? আমি আগে বলি এই কোডিং বা প্রোগ্রামিংটা হচ্ছে, আপনি বিশেষ করে প্রথমতই আপনাকে HTML জানতে হবে, আপনাকে CSS সম্পর্কে আইডিয়া রাখতে হবে, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, PHP সম্পর্কে আইডিয়া রাখতে হবে, দেন আপনাকে পাইথন মাস্ট জানতে হবে। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে জাভা, C++ জানতে হবে। এই প্রোগ্রামিংগুলা অথবা এই কোডিং নলেজগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি নিজে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে এই সেক্টরে ভালো কেরিয়ার গড়তে পারবেন। আর না হয় আপনি পারবেন না। কিছু সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছেন বা হ্যাকার আছেন বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ওরা কী করে অন্যের তৈরি করা টুলস ব্যবহার করে হ্যাকিংয়ের কাজগুলো করে থাকে। তো অন্যের তৈরি করা টুলস ব্যবহার করে আপনি কয়দিন হ্যাকিংয়ের কাজ করবেন? আপনার প্রয়োজনের তাগিদে আপনাকে নিজে টুলস তৈরি করতে হবে। প্রয়োজনের তাগিদে আপনাকে অনেকগুলো প্রোগ্রামস বুঝতে হতে পারে। যদি আপনি কোডিং না বুঝেন, তাহলে আপনি এই সেক্টরের মধ্যে 10% সফলতা আনতে পারবেন না। এই 3টা গুণ যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে নিজের কেরিয়ার করতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়ার কথা? আমরা যারা আপনার ওয়েব কোর্স থেকে আসছি, তারা তো HTML CSS পারি, বাকিগুলো তো এখনো। জি, মজার প্রশ্ন। আপনারা এই কোর্সের মধ্যে ভাইয়ার যে কোর্স করাচ্ছি, এখানের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো শিখবেন। আপনাদের এই কোর্সের মধ্যে, যেটা আমাদের বর্তমান যে কোর্সটাতে আপনারা ক্লাস করতেছেন, এই কোর্সের মধ্যে পর্যায়ক্রমে পাইথন, জাভা, C++ এগুলো অ্যাড হবে। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, ভাইয়া এগুলো শিখিয়ে নিব আপনাদেরকে।
সবগুলা শিখাইতে গেলে অনেক সময়ের দরকার। আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এই অংশটা যদি আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টে শেষ করে ফেলেন, এই কোর্সের মধ্যে আমি এগুলাতে আপনাদেরকে আইডিয়া দিব। ভাইয়া জি, আমি চাইছিল এই কোর্সটা আমাদের নেটওয়ার্কিং সাইড কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? কোনটা ভাইয়া? আমাদের নাম্বার 2 নেটওয়ার্কিং সাইডে। না 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 না, নেটওয়ার্কিং আপনি যত ভালো পারবেন তত বেশি এই সেক্টরে ভালো করতে পারবেন। এখন বলেন ভাইয়া, নেটওয়ার্কিংয়ের উপরে কিন্তু ভার্সিটিতে 3 বছর 2 বছরের কোর্স হয়। আমি কি আমার এই 6 মাসের কোর্সে কি আপনাকে নেটওয়ার্কিং ফুল শিখাইতে পারবো? পারবো না। তো নেটওয়ার্কিং আমি বেসিক শিখাবো। অর্থাৎ আমি আপনাদেরকে যে কোর্স মডিউলসটা দিব, ওই কোর্স মডিউলসটাকে 100% সাকসেসফুলভাবে শেষ করার জন্য যতটুকু নেটওয়ার্কিং দরকার ততটুকু নেটওয়ার্কিং নলেজ আপনাকে দিব। আপনাকে লেগে থাকতে হবে, আস্তে আস্তে নেটওয়ার্কিংয়ের উপরে আপনাকে আপনার নলেজটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে। নেটওয়ার্কিংয়ের উপরে ক্লাস করলে আমরা অনেক কিছু অনেক দিন ক্লাস করতে পারি, বাট ওইটা তো আসলে সম্ভব না। বুঝতে পেরেছি? আমরা তো অনেকেই ওই কোর্সটা করি না, আমাদের এখানে HTML, বেসিক বলতে কি CSS কোথায় কিছুই পাই না। হবে নাকি? জি ভাইয়া। সিসকো দিয়ে আমরা শেখানো হয় কি? ভাইয়া ভাইয়া বলি নেটওয়ার্কিং বেসিক বলতে আমার ক্লাস করানোর জন্য যতটুকু দরকার ততটুকু শিখাবো, যেন আপনারা ক্লাস বুঝতে পারেন। এটা নিয়ে আমি কোর্স আউটলাইনটা একটু পরে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আর এখানের মধ্যে আপনারা বলতেছেন অনেকেই নতুন যে এই কোর্সের মধ্যে এনরোল হয়েছেন, আপনারা চেষ্টা করেন ভাইয়া যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটা ওইটা 100% ফ্রি, কোনো টাকা নেই, একদমই 1 টাকাও নেওয়া হচ্ছে না। ওই কোর্সটাতে আপনি যদি কন্টিনিউ করে ফেলতে পারেন তাহলে আপনি এখানের মধ্যে ভালো করতে পারবেন, আপনার ফিউচারটাকে একদম ভালো একটা উচ্চতা নিয়ে যেতে পারবেন। আর না হয় আপনি সামনের যে ক্লাসগুলো আছে এগুলো আপনি ভালো বুঝবেন না, একটি পর্যায়ে গিয়ে আপনাকে থেমে যেতে হবে, আটকায় যেতে হবে। হ্যাঁ, ওই ক্লাসটাতে কিভাবে এনরোল হবো সেটা একটু ওই যে নাজমা আপুকে বা সাপোর্ট মেন্টর যে আছে, নাজমা আপুকে মেসেজ দিয়ে, নাজমা আপু তো গ্রুপে মেসেজ দেয়, ভাইয়াকে আপুকে মেসেজ দিবেন। আমি এখানে যার মাধ্যমে আসছি এই কোর্সটাতে, হ্যাঁ, জি। আমার একটা বন্ধু, ও অলরেডি অনেকটা করে ফেলছে, হ্যাঁ। আচ্ছা, আমি আসলে যেটা দেখলাম যে ও যতটুকু কমপ্লিট করছে আমার দ্বারা এখন আসলে অতটুকু থেকে কমপ্লিট করাটা খুবই টাফ হবে। তো নতুন কোনো ব্যাচ কি স্টার্ট হবে কি? নতুন ব্যাচ ইনশাল্লাহ শুরু হতে পারে, তবে আপনি এই কোর্সটাতে অ্যাড হয়ে যান, আপনার ক্লাসের ভিডিও থাকবে, তো যখন যে প্রবলেম ফেস করবেন ওইটা ভাইয়া আপনাদেরকে দেখায় দিব বা সাপোর্ট দিব। সাপোর্ট মেন্টর 5 জন আছেন, ওনারা সবাই আপনাকে সাপোর্ট দিবেন যদি আপনার নিজের ইচ্ছা থাকে, শেখার মতো ইচ্ছা থাকে। আমার কিছু আগে থেকে কমপ্লিট করা আছে। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কারেন্টলি বিএসসি Wow. করতেছি। তো আমার আগে থেকে কিছুটা আইডিয়া আছে, তবে কিছু মেশিন ল্যাঙ্গুয়েজে। জি জি, তাইলে আপনি ভালো করতে পারবেন। আপনি কোর্সটাতে এনরোল করে ফেলেন, ক্লাসের রেকর্ডেড ভিডিও আছে, আপনি ওইগুলো দেখে সম্পন্ন করতে পারবেন। যেখানে বুঝবেন না সেখানে আমাদের 5 জন সাপোর্ট মেন্টর আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, 24 আওয়ার্স আপনি সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আসে আমরা ক্লাসে ফিরে যাই। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের সংজ্ঞা জানলাম, হ্যাকিং কি, হ্যাকার কি জানলাম, টাইপ অফ হ্যাকিং সম্পর্কে জানছি, সাইবার সিকিউরিটির কেরিয়ারও আমরা জেনে ফেললাম, এবং কোন 3টা গুণ থাকতে হবে ওই 3টা গুণও জেনে ফেলছি আমরা, তাই না? এতগুলো বিষয় জানলাম, জানার পর আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা কি আপনার সাথে থেকে সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে অথবা কনসালটেন্ট হিসেবে কেরিয়ার করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো বা ইনকাম করতে পারবো, বা আমি কি 6 মাস পর বা এক বছর পর লাখ লাখ টাকা বা কোটিপতি হতে পারবো? আমি আপনাকে বলবো, আপনারা হয়তো প্রথম থেকে শুনে আসতেছেন, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি W3 কোড অ্যাপস কি টাকা ইনকাম করার কোনো প্ল্যাটফর্ম নাকি স্কিল ডেভেলপ করার কোনো প্ল্যাটফর্ম, বলেন? হ্যাঁ, W3 কোড অ্যাপস হচ্ছে স্কিল ডেভেলপ করার প্ল্যাটফর্ম। স্কিল ডেভেলপ করার প্ল্যাটফর্ম, আপনি আমাদের সাথে থেকে যতটুকু শিখতে পারবেন, বাংলাদেশের 10টা প্রিমিয়াম কোর্সও আপনি তা শিখতে পারবেন না টাকা দিয়ে। আমাদের সাথে থেকে ফ্রিতে যতটুকু শিখতে পারবেন, 10টা প্রিমিয়াম কোর্স আপনি ততটুকু শিখতে পারবেন না। আপনার যতটুকু দরকার তার সব কিছুই আমরা এই কোর্সের মধ্যে শেষ করাই দিব, শিখাইয়ে দিব। তো শেষ করার পর আমি সবসময় বলি, আপনি যদি স্কিল ডেভেলপ করার পিছনে দৌড়ান, টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনার টাকা পয়সার টাকা ইনকাম করতে হবে, কী করতে হবে এগুলো নিয়ে টেনশন না করে কোর্সের মধ্যে লেগে থাকতে হবে, A to Z শেষ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। যতদিন লাগে আমি লেগে থাকবো, স্কিল ডেভেলপ করবো, দেখবেন অটোমেটিক্যালি আপনার পকেটের মধ্যে টাকা আসবে।
আপনি এখানে মতো লাখপতি কোটিপতি হয়ে যাবেন, 6 মাস পরে ইনকাম করতে পারবেন, 1 বছর পর ইনকাম করতে পারবেন, ওই ধরনের কোনো মিথ্যা আশ্বাস বা স্বপ্ন আপনাকে আমি দেখাবো না। এগুলো তারাই দেখাবে যারা মনে করেন ফলস আপনাকে মিথ্যা আশ্বাস দিবে, অথবা আশ্বাস দিবে, লোভ দেখাবে। টাকা ইনকাম করবেন তখনই যখন আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, তাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং একটা আর্নিং সোর্স আসবে। আর আমাদের এই কোর্সের সিলেবাস দেখলে আপনি বুঝতে পারবেন অন্য 10টা প্রতিষ্ঠানের চেয়ে যেহেতু আমরা বেশি শেখাচ্ছি, তার মানে আপনি আমাদের সাথে থেকে অবশ্যই আপনার ইনকাম সোর্সটাকে দাঁড়া করাইতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আর W3 কোডেপ সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, পূর্বে যারা শিক্ষার্থী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, W3 কোডেপ যা বলে তা করে দেখায়। আপনাকে আমি আজকের ক্লাসে যা যা বলবো তার 100 না, 100-এর চেয়েও আরও 20 থেকে 30% বেশি শিখিয়ে দিব, কম শিখাবো না। এরকম অনেক শিক্ষার্থী আছে আমাদের এখানে 3 মাসের ফ্রি কোর্সে জয়েন করার পর আজকে 1 বছর ক্লাস করতেছে এবং জব করতেছে সম্পূর্ণ ফ্রিতেই। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন। তো এই কোর্সের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে আসছি, কোটিপতি হয়ে যাব, লাখপতি হয়ে যাব, ওই ধরনের কোনো স্বপ্ন বা প্ল্যান থাকলে ভাই আপনি বিদায় নিতে পারেন। আপনি যে কোর্স ফির টাকা দিচ্ছেন আমাকে মেসেজ দিবেন বা নাজমা আপুকে মেসেজ দিবেন, আপনার টাকা পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই বিষয়টা ভাইয়া ক্লিয়ার করে নিচ্ছে। আর এই কোর্স থেকে আপনি যা যা শিখবেন, শেখার পর আপনি যদি আপনার নলেজ, আপনার অর্জন, আপনার জ্ঞানটাকে যদি কোনো বাজে কাজে ব্যবহার করেন, অন্যের ক্ষতি করেন, আমার এখানে শেখার পর অন্যের ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, তাহলে এটার দায়ভার কিন্তু W3 কোডেপস নিবে না, অথবা আমি নিব না। আপনার লায়াবিলিটি আপনারই থাকবে, আপনারই ওইটার দায়ভার নিতে হবে। আমি শিখাচ্ছি কেন? এডুকেশনাল পারপাস। আপনি শিখতেছেন নিজেকে সিকিউর করার জন্য, দেশকে সিকিউরিটি দেওয়ার জন্য, সবাইকে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার জন্য, অন্যকে ক্ষতি করার জন্য আপনি কিন্তু শিখতেছেন না। এই শর্তে কি সবাই রাজি? তাহলে দেখবেন খুবই অ্যাডভান্স মজার টপিকস অ্যাড হবে। ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। আমরা যেহেতু সাইবার সিকিউরিটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি, আসেন আমরা পরবর্তী ক্লাস থেকে, আজকের ক্লাসে মনে হচ্ছে না আমি আপনাদেরকে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করতে পারবো, তবে আমরা কোর্স আউটলাইনটা নিয়ে আলোচনা করতে পারি। তো কোর্স আউটলাইনের মধ্যে আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা শিখব গুগল হ্যাকিং। তো গুগল হ্যাকিং অথবা ডর্কিং বলা হয় যাকে, আমরা ইন্টারনেটে সার্চ করি নাই বা গুগলে সার্চ করি নাই এমন কোনো ব্যক্তি কি এই কোর্সের মধ্যে আছেন? না, আমরা কিন্তু প্রতিনিয়ত গুগলে সার্চ করি, ইন্টারনেটে সার্চ করি। তো গুগলের ইন্টারনেটের অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, সবগুলো সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল সার্চ ইঞ্জিনটাই সবচেয়ে বেশি পরিচিত। তো আমরা এই গুগলটাকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের কেরিয়ারটাকে একটু ভালোভাবে গড়তে পারবো। আপনি কিন্তু চাইলে আপনার হ্যাকিং টুলসের মধ্যে এই গুগলটাকে সবচেয়ে বড় হ্যাকিং টুলস বলতে পারেন। গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার হাতের কাছে সম্পূর্ণ ফ্রিতে সবচেয়ে বড় একটা হ্যাকিং টুলস, যদি এটার ব্যবহার আপনি জানেন। আপনি যদি অ্যাডভান্স সার্চ সিস্টেমগুলো এবং তার ব্যবহারটা জানেন, তাহলে সেটাই হচ্ছে আপনার জন্য ভালো হবে। আমরা গুগল হ্যাকিং বা গুগল ডর্কিং ক্লাসের মধ্যে গুগলের অ্যাডভান্স যে সার্চ প্রসেসগুলো এগুলো সম্পর্কে জানবো। খুবই হাই লেভেলের, মাস্টারিং লেভেলের একটি ক্লাস হবে। চা আনতে এতক্ষণ লাগে? আচ্ছা শোনো, শুনতেছেন আমার কথা? তো আমরা পরবর্তী ক্লাসে খুবই মাস্টারিং লেভেলের একটা ক্লাস করব, মানে যেটা অনেক অনেক দরকারি, খুবই প্রয়োজনীয় এবং অনেক ইনফরমেশন পাবেন, যে ক্লাসের মাধ্যমে আমরা গুগলকে হ্যাক করা শিখব। গুগলকে কিভাবে আমরা আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারি, গুগল থেকে যে কোনো ইনফরমেশন খুব দ্রুত ইজিলি আমরা খুঁজে বের করতে পারি, সেইটা নিয়ে আমরা একটা ক্লাস করব। আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট, আমি একজন ইথিক্যাল হ্যাকার। আমি যদি গুগলকে ইউজ না করতে পারি তাইলে কি হবে? হবে না। বুঝতে পেরেছি ভাইয়া? আমরা পরবর্তী ক্লাসে কি নিয়ে ক্লাস করব? গুগল হ্যাকিং বা ডর্কিং নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার একটি ক্লাস হবে, খুবই অ্যাডভান্স লেভেলের একটি ক্লাস হবে।
এবার আসেন 3 নাম্বারে। 3 নাম্বার ক্লাসের মধ্যে আমরা শিখব আমাদের হ্যাকিং ল্যাব তৈরি করাটা। আমরা লেট করব না, আমাদের ক্লাসগুলোকে আমরা এমনভাবে সাজাবো, আমি আপনাদেরকে কোর্স আউটলাইনটা দিব, সব কিছু রেডি করতে পারি নাই, হ্যাকিং ল্যাব তৈরি করা শিখব। তো এই হ্যাকিং ল্যাব তৈরি করতে গিয়ে আমরা ওই হ্যাকিং ল্যাবের মধ্যে উইন্ডোজ, তারপর হচ্ছে প্যারট সিকিউরিটি, লিনাক্স বা কালি লিনাক্স, ঠিক আছে, অ্যান্ড্রয়েড, মোটামুটি এই অপারেটিং সিস্টেমগুলোকে ইনস্টল করা শিখব হ্যাকিং ল্যাবের মাধ্যমে। এই ক্লাসটা অনেক দীর্ঘ সময়ের একটি ক্লাস হবে, অনেক সময় নিয়ে একটা ক্লাস হবে, 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, যেহেতু আমরা টুলসগুলোকে ইনস্টল করবো, এখানের মধ্যে অপারেটিং সিস্টেমগুলোকে ইনস্টল করব। হ্যাকিং ল্যাব সেট আপ নিয়ে আমরা 3য় ক্লাসটা করব। সবাই কি বুঝতেছি? 4 নাম্বার না না, আমরা এই উইন্ডোজে ক্লাস করব, আমরা হ্যাকিং ল্যাবের মাধ্যমে আদার্স যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব। বুঝতে পেরেছি ভাইয়া? জি, ভার্চুয়াল মেশিনে। চার নাম্বার স্টেপে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে, যেহেতু আমরা আমাদের গুগল হ্যাকিং সম্পর্কে আইডিয়া নিয়েছি, হ্যাকিং ল্যাব সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে ফেলছি, হ্যাকিং ল্যাব তৈরি করে ফেলছি, বা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমরা হ্যাকিং ল্যাব তৈরি করা শিখে গেছি। 4 নাম্বার ক্লাসের মধ্যে আমরা আমাদের অল ফ্রি এবং প্রিমিয়ামস যে টুলসগুলো আছে, এই কোর্সের মধ্যে একদম A to Z আমরা কোন টুলসগুলোর ব্যবহার শিখব, অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে যে ফ্রি এবং প্রিমিয়াম যেই টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। ফ্রি অ্যান্ড প্রিমিয়াম টুলস সম্পর্কে আমরা ফুল কমপ্লিট একটা আইডিয়া নিব, এবং ওইটাও আমাদের মাত্র একটা ক্লাসের মধ্যে আমরা করব। এই ফ্রি এবং প্রিমিয়াম টুলস নিয়ে আমি এমন একটি সম্পূর্ণ ক্লাস করব, যে ক্লাসটি করার পর আপনি পরবর্তী ক্লাসগুলো করার আগেই আপনি ইন্টারনেটের হেল্প নিয়ে আপনি এই ক্লাসগুলো করে ফেলতে পারবেন, ইউটিউব বা গুগল করে অনেক কিছুই আপনি শিখে ফেলতে পারবেন। 5ম ক্লাসে আসেন। 5ম ক্লাসে আমরা আমাদের এই যে লিনাক্স অপারেটিং সিস্টেম, আমরা যে ভার্চুয়াল মেশিন তৈরি করছি সেখানের মধ্যে আমরা আপনাদেরকে বলছিলাম উপরে যে আপনাকে ভালোভাবে অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। তো সেই অপারেটিং সিস্টেমেরই একটা সিস্টেম, সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা 2টা শিখব। প্রথম যেটা সেটা হচ্ছে কালি লিনাক্স, ফান্ডামেন্টালস ফর ইথিক্যাল হ্যাকার। হ্যাঁ, কালি লিনাক্স ফান্ডামেন্টালস ফর ইথিক্যাল হ্যাকার, অথবা প্যারট সিকিউরিটি ফান্ডামেন্টালস ফর ইথিক্যাল হ্যাকার। এই লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরে আপনার কালি লিনাক্স এবং প্যারট সিকিউরিটি, এই 2টা অপারেটিং সিস্টেম নিয়ে আমাদের প্রায় 5-6টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে? 5-6টা ক্লাসও হয়তো আমরা সম্পূর্ণ করতে পারবো না। বুঝতে পেরেছেন ভাইয়া? এখানে আমাদের একদম ফান্ডামেন্টালস, লিনাক্সের উপর আপনি কীভাবে মাস্টার হয়ে যাবেন, কারণ লিনাক্স বা প্যারট সিকিউরিটির উপরে একদম অ্যাডভান্স লেভেলের আইডিয়া আমরা এই ক্লাসের মধ্যে অর্জন করব। 5ম ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাসেই আমরা এগুলো শিখতে পারবো না, আমাদের 4-5টা বা 3টা, মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস আমাদের লাগবে। লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আইডিয়া অর্জন করার পর আমরা 6ষ্ঠ ধাপে, আমরা এটাকে 5ম ক্লাস বলবো না, হয়তো 3-4টা ক্লাস হবে, 6ষ্ঠ ধাপে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে আইডিয়া নেব। আমরা সবাই কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম জানি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যেই আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট বা একজন হ্যাকার হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যা যা জানা দরকার, একদম ফান্ডামেন্টালস টোটাল আইডিয়াটা ভাইয়া এখানের মধ্যে দিয়ে দিব। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাডভান্স ক্লাসটাতে আমি এখানের মধ্যে যে ফাইল কীভাবে তৈরি করতে হবে, ফোল্ডার কীভাবে তৈরি করতে হবে তা শেখাবো না। অর্থাৎ আপনি একজন হ্যাকার হিসেবে যতটুকু দরকার, যা যা জানা দরকার, তা নিয়ে 1টা অথবা 2টা ক্লাস হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরে। 5 নম্বরে আমরা যদি দেখি আপনাদের মধ্যে বিরক্ত না আসছে, 7 নম্বর ধাপে যদি দেখি আপনাদের মধ্যে বিরক্ত আসে নাই, কারণ আপনারা তো এখনও হ্যাকিং শিখেননি, লিনাক্স অপারেটিং সিস্টেম শিখছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম শিখছেন।
নিজেকে তৈরি করে নিতেছেন, যদি দেখি বিরক্ত আসতেছে না, তখন আমি আপনাদেরকে ম্যাক অপারেটিং সিস্টেমের মধ্যে নিয়ে যাব এবং অষ্টম ধাপে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যেও আপনাকে শিখাবো, যদি দেখি না আপনার ধৈর্য আছে। আর যদি দেখি না ধৈর্য নাই, তাহলে আপাতত আমরা ম্যাক এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাকে স্কিপ করে, এই দুইটাকে আমরা স্কিপ করে আমরা মনে করেন চলে আসব। ভাইয়া বলেন। ইনশাআল্লাহ ভাইয়া। এখানের মধ্যে আপনাদের কিন্তু একটা প্রশ্ন আমাকে করেন নাই যে ভাইয়া আমরা লিনাক্সের অপারেটিং সিস্টেম দুইটা শিখবো কেন, কালি লিনাক্স এবং প্যারট সিকিউরিটি কেন শিখবো। কালি লিনাক্সের মধ্যে আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে যত ধরনের টুলস দরকার, প্রায় 600-রও বেশি ফ্রি টুলস ইনস্টল করা আছে কালি লিনাক্সের মধ্যে। এইগুলা ব্যবহার করে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট, ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। আর এই প্যারট সিকিউরিটির মধ্যে কালি লিনাক্সের মধ্যে যে 600 টুলস ব্যবহার করা হয়েছে, তার চেয়ে আরও বেশি, এই 600 টুলস তো আছে, আরও 200-রও বেশি টুলস, অর্থাৎ প্রায় 800+ টুলস নিয়ে গঠিত হয়েছে প্যারট সিকিউরিটি। সো আমাদের কি প্যারট সিকিউরিটিটাও জানতে হবে, বুঝতে পেরেছেন? দুটোটাই আমরা শিখব। নবম ধাপে আমরা যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে আইডিয়া নিয়ে ফেলছি, হ্যাকিং ল্যাবও তৈরি করে ফেলছি, গুগল ডর্কিং সম্পর্কে জেনে গেছি, আমরা নবম ধাপ থেকে আমরা একটু নিজের মধ্যে একটু প্রো ভাব নিয়ে আসব। তো প্রো ভাব আনার জন্য আপনি এই ধাপের মধ্যে এসে ডিপ ওয়েব অর ডার্ক ওয়েব সম্পর্কে একটা ভৌতিক ক্লাস করবেন। হ্যাঁ, একটা ভৌতিক ক্লাস, যেখানে যে ক্লাসটা করার সময় আপনার গায়ের ফসম দাঁড়িয়ে যাবে। খুবই অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ফুল কমপ্লিট একটা ক্লাস করা হবে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব নিয়ে। সেই ক্লাসের মধ্যে আমরা টর ব্রাউজার নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তখন থেকে দেখবেন আপনার মধ্যে একটা ফিল চলে আসবে, আল্লাহ আমি তো এখন অনেক কিছুই পারি। অর্থাৎ আপনি সামনের দিকে কাজ করার জন্য যা যা জানা দরকার আপনি কিন্তু সবই শিখে ফেলছেন। একটা জিনিস শুধু বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিংয়ের উপরে আমাদের বেশ কয়েকটা ক্লাস হবে। নেটওয়ার্কিংয়ের উপরে ক্লাস করানোর পর আপনার এইবার নিজের মধ্যে একটা ফ্যান্সি ভাব আনার জন্য আপনি এখানের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকিংটা আমরা শিখিয়ে ফেলব। মানে একটা বা দুইটা ক্লাসের মধ্যে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকিং এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ক্লাস করিয়েছিলাম, যারা আমাদের ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট ক্লাসের মধ্যে আছেন, মনে আছে? জি, আমরা নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা অর্জন করার পর আমরা ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি নিয়ে একটা কমপ্লিট ক্লাস করব, একটা অথবা দুইটা ক্লাস। যে ক্লাসটি করার পর আপনি আপনার আশেপাশের যত কঠিন ওয়াইফাই থাকুক না কেন 100% আপনি হ্যাক করতে পারবেন, অর্থাৎ আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এবং ওই ক্লাসটা কী লেভেলের ক্লাস হবে আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ ভাইয়া এটা নিয়ে অলরেডি একটু আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে এটাকে আলোচনা করতেছি না। 12 নম্বর টপিক্সে আমরা কি শিখব বলেন তো? আপনি কিন্তু এখন নিজেকে গড়ে ফেলছেন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে। নিজেকে গড়ে তোলার জন্য যা যা জানা দরকার, এতটুকু পর্যন্ত আমাদের হয়তো 1 থেকে 2টা মাস চলে যাবে, 1 মাস হয়ে যাবে আমাদের এই ক্লাসগুলো করতে। এই 1 মাস পর আপনি এখন যে ক্লাসগুলো করবেন সেগুলো একটু অন্য ধরনের ক্লাস হবে। যেমন আমরা ট্র্যাকিং করা শিখব। আমি আপনার কোর্সের এখনই আপনাদের সামনে আসলে তৈরি করে ফেলতেছি সিলেবাসটা, পরে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আমরা ট্র্যাকিংয়ে পার্সন লোকেশন, যে কোনো ব্যক্তির লোকেশন কিভাবে ট্র্যাক করতে হয় সেটা শিখব। তো লোকেশন ট্র্যাক করার যে ক্লাসগুলো হবে সেখানের মধ্যে আমরা ইনফরমেশান গ্যাদারিং করা শিখব। ওই ব্যক্তির ইনফরমেশান কিভাবে গ্যাদার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব মনে করেন যে অসিন্ট নামক একটা টুলস আছে। হ্যাঁ, এই অসিন্ট টুলসের মাধ্যমে আমরা ইমেজ সার্চ করা শিখব। একটা ইমেজকে সার্চ করে তার লোকেশন বের করে ফেলব, বুঝতে পেরেছেন? তারপরে আমরা এই ট্র্যাকিং এ পার্সন লোকেশন ক্লাসের মধ্যে আমরা আইপি কিভাবে ট্র্যাক করতে হয় সেটা শিখব। যে কোনো আইপিকে ট্র্যাক করে লোকেশন কিভাবে বের করা যায় ওইটা সম্পর্কে আমরা জানব।
তারপর আমরা আরও জানতে পারবো যেমন গেট ভিকটিমস, VICTIMS, গেট ভিকটিমস ইনফরমেশন, গেট ভিকটিমস ইনফরমেশন ইমেজ সার্চ। এখানের মধ্যে আমরা কি করতে পারবো, কোনো একটা ইমেজকে সার্চ করে ভিকটিমের ইনফরমেশন আমরা বের করে ফেলতে পারবো। আরেকটা টপিকসে এখানের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আপনি ফিশিং লিঙ্ক পাঠিয়ে, ফিশিং লিঙ্ক মানে একটা ফেক একটা লিঙ্ক পাঠিয়ে আপনি আপনার ক্লায়েন্টস অথবা টার্গেটেড পার্সনের ইনফরমেশন ট্র্যাক করে ফেলতে পারবেন বা লোকেশন ট্র্যাক করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? এখানের মধ্যে একটা জিনিস আমি বাদ রাখবো, সেটা হচ্ছে আপনার নাম্বার ট্র্যাকিং করে, আমরা নাম্বারটা বাদ রাখবো না, মোবাইল নাম্বার ব্যবহার করো, আমরা নাম্বার ট্র্যাকিং করো, আমরা দেখা গেছে লোকেশন ট্র্যাক করতে পারবো। তবে এটার অ্যাডভান্স কিছু কাজ আছে, পাইথনের মাধ্যমে নাম্বার ট্র্যাক করে লোকেশন ট্র্যাক করা যায়। তো আমরা কি এই ক্লাসের মধ্যে নাম্বার ট্র্যাকিংটা পাইথনের মাধ্যমে শিখতে পারবো? পারবো না, কিন্তু আমরা কিন্তু পাইথন এখনও শিখিনি। সো এগুলো নিয়ে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটা করার পর আপনার একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে যে কোনো ব্যক্তির লোকেশন কিভাবে ট্র্যাক করতে হয়, ফুল কমপ্লিট আইডিয়া, মানে এর বাইরে আর কোনো অপশান থাকবে না। বুঝতে পেরেছি? আপনারা হয়তো একটু একটু করে বুঝতেছেন যে আমাদের কোর্সের মধ্যে কতটা গভীর টপিকস থাকবে। এইবার আপনি কিন্তু মোটামুটি নিজেকে এখন হ্যাকার দাবি করবেন, অমুকের লিঙ্ক বের করে ফেলবেন। আপনি আপনার দোস্ত ফারিনকে বলছেন, দোস্ত তুই কোথায় আসছস, আমি বলে দিতে পারবো। সে বলবে কীভাবে বলবি? আপনি বলে দিচ্ছেন তুমি হচ্ছো পার্কের মধ্যে আসো বা চিড়িয়াখানায় আসো বা তুমি অমুক জায়গাতে আসো। এইভাবে দেখবেন আপনি নিজেকে প্রকাশ করা শুরু করবেন, আপনি একজন হ্যাকার হ্যাকার হ্যাকার। তখন কিন্তু আপনার কিছু শত্রু দাঁড়িয়ে যাবে, একটা ভাব চলে আসবে। তখন ভাব আসলেই হবে না, এবার আপনি আপনার নিজেকে সিকিউর করাটা শিখেন, তাই না? আমরা এই পরবর্তী ক্লাসে এই অবস্থানে আসার পর নিজেকে যেন আমরা ওই ভাবসাব দেখায় চলতে পারি, সেই জন্য আমরা কি করব, সিকিউর ইউর ইনফরমেশন। এই ক্লাসগুলো যদি আমি আপনাদেরকে স্লাইডারের মাধ্যমে দেখাইতে পারতাম অনেক ভালো হইতো। আপনি কি বিরক্ত হচ্ছেন? হয়তো আমরা রঙিন দেখতেছি না, আমরা রঙিন দেখতেছি না আসলে ভাই। এগুলো আমরা স্লাইডারের মাধ্যমে করতে পারলে একটু রঙিন লেখা টাকা থাকতো, ছবি টবি থাকতো, তাহলে ভাল লাগতো। তো কী করবো দেখেন, আপনাদের ক্লাস যদি আমি আজকেও মিস রাখতাম আপনাদের মন কিন্তু খারাপ হয়ে যেত। তো আমরা জি ভাইয়া, থ্যাংক ইউ। এখন আমরা কি করব, সিকিউর ইউর ইনফরমেশন ফ্রম হ্যাকার। আপনি আপনার নিজেকে কিভাবে সিকিউর রাখতে পারেন একজন হ্যাকার থেকে। এই নিজেকে সিকিউর রাখতে গিয়ে এই পার্টের মধ্যে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেকশন শিখব, সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। আপনারা কিন্তু ক্রিপ্টোগ্রাফির উপরে বাংলাদেশে কোনো কোর্স কি এখন পর্যন্ত দেখছেন? ভালো লেভেলের প্রো লেভেলের কোনো কোর্স কিন্তু আমরা এই ক্রিপ্টোগ্রাফির উপরে বেসিক টু অ্যাডভান্স, এখন বলবেন ভাইয়া বেসিক টু অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফির উপরে মানুষ বহির্বিশ্বে যে ক্লাসগুলো হয় 3 মাস 6 মাসের কোর্স হয়। তো বেসিক টু অ্যাডভান্স আমরা আসলে যেতে পারবো না, তারপরেও যদি আপনারা ভাইকে সাপোর্ট দেন দেখবেন আমরা অটোমেটিক্যালি যেতে পারবো। এই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে কি করা হয় আসেন। তো ক্রিপ্টোগ্রাফির আপনার কতগুলা প্রকারভেদ আছে, যেমন আপনার অ্যাসিমেট্রিক বলা হয় বা সিমেট্রিক। একটা হচ্ছে সিমেট্রিক কি, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি, আরেকটা হচ্ছে হ্যাশ ফাংশন। এই 3টা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনি বেসিক লেভেলে ক্রিপ্টোগ্রাফি পারেন। তো এটা নিয়ে ডিটেলস আলোচনা আমি যাচ্ছি না। আপনি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কি করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার ইনফরমেশন হাইড অফ সিকিউর ইউর ইনফরমেশন ইউজিং ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, USIGNCRYPTOGRAPHY। আপনি আপনার যে কোনো ইনফরমেশন কিভাবে আপনি সিকিউর করতে পারেন বা হাইড করে রাখতে পারেন
এই ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে ওই কাজটা করবেন। তো যেমন হাইড করার এই ক্লাসগুলোর মধ্যে আমরা কী কী শিখব ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। আপনার মনে করেন কোনো একটা ইমেজ আছে, একটা অডিও ফাইল আছে, ইমেজ, অডিও ফাইল, ভিডিও ফাইল, তারপর হচ্ছে কোনো একটা পিডিএফ অথবা কোনো একটা টেক্সট, হাবিজাবি যে কোনো ফাইল, এই যে কোনো ফাইলের মধ্যে আপনি কিভাবে আপনার ইনফরমেশন হাইড করবেন সেটা আমরা শিখব। মানুষ দেখবে এটা একটা ইমেজ, মানুষ দেখবে এটা একটা অডিও, মানুষ দেখবে এটা একটা ভিডিও ফাইল, বাট এর মধ্যে আপনার কি থাকবে? আপনার ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনটা হাইড থাকবে। সবাই দেখবে এটা একটা নর্মাল একটা ইমেজ ফাইল অথবা একটা অডিও ফাইল, গান গাইতেছে বা চিল্লাচিল্লি করতেছে, বাট এর মাঝেই আপনি কি করবেন? আপনার ইনফরমেশনগুলোকে হাইড করে রাখবেন। বুঝতে পেরেছেন? এই কাজটা আমরা করে থাকবো কিসের মাধ্যমে? ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে। শুধু আমাদের ইনফরমেশন হাইড করলেই হবে না, এখানের মধ্যে আপনাকে ওই ইনফরমেশনটা আবার এক্সট্রাক্ট করাটাও শিখতে হবে। আপনি যখন বড় একটা কোম্পানিতে জব করবেন, বড় বড় ব্যাংকে জব করবেন, তারা কিন্তু সরাসরি কোনো একটা পাসওয়ার্ড অথবা তার কার্ড নাম্বার, তার লেনদেনের যে সংখ্যা, এগুলা কিন্তু সরাসরি কোনো কাগজপত্র লিখে দেয় না বা টেক্সট করে দেয় না। এভাবে কিন্তু অডিও, ইমেজ, ভিডিও, পিডিএফ, টেক্সট ফাইল শেয়ার করা হয়, যেখানের মধ্যে আপনি দেখবেন এটা একটা নর্মাল ফাইল, কিন্তু এটা ওই যার কাছে পাঠিয়েছে তার কাছে পাসওয়ার্ড থাকবে, যথেষ্ট ইনফরমেশান থাকবে, সে ওই ইনফরমেশান ব্যবহার করে এখান থেকে আপনি তথ্যটাকে গ্যাদার করতে পারবেন বা দেখতে পারবেন। তো এই ক্লাসটাকে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না বলেন? খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইনফরমেশন লুকানোটা শিখবেন এবং ইনফরমেশন খুঁজে বের করাটাও শিখবেন। এর মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশন সিকিউর করা শিখে গেলাম। 14 নম্বর পার্টে এই ক্লাসটা আমাদের 2টা ক্লাসের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো, 2টা বা 3টা ক্লাসের মধ্যে। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, এটার উপরে হিউজ করাইতে পারবো না, তবে যতটুকু করাবো ভাইয়া বলি, র কোডিংও থাকবে, টুলসও থাকবে। আমরা এখানের মধ্যে যতটুকু শিখবো ততটুকু কিন্তু এনাফ, এবং যথেষ্ট ইনফরমেশন শেয়ার করা হবে। এখানের মধ্যে আপনাকে অনেকগুলো রিসোর্স দিয়ে দেওয়া হবে এবং দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যে রিসোর্স এবং ইনফরমেশন নিয়ে আপনি ক্রিপ্টোগ্রাফির উপরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার নিজেকে নিয়ে যেতে পারবেন। বেসিক লেভেলের যতটুকু জানা দরকার, বেসিক টু অ্যাডভান্স আইডিয়াগুলো ভাইয়া ক্লাসের মধ্যে দিয়ে দিব। বুঝতে পেরেছি ভাইয়া? এবার 14 অথবা 14 নম্বর ক্লাসের মধ্যে আমরা ফরেনসিক্স সম্পর্কে কে কি শুনছেন? আমরা হয়তো মানুষ যখন মারা যায় তখন বায়োলজিক্যাল ফরেনসিক্স মনে হয় সেটাকে বলা হয়। যে কোনো প্রাণী বা মানুষকে ওই যে ডোম যারা আছে ওনারা কী করেন, তার ভিতরে ইনফরমেশনগুলোকে খুঁজে খুঁজে বের করেন, এই ব্যক্তিকে কীভাবে হত্যা করা হয়েছে, তার কোথায় আঘাত আছে, ইনফরমেশন গ্যাদার করে নিয়ে আসে। পোস্টমর্টেম বা কী জানি বলা হয় এগুলাকে, ওইটা হচ্ছে বায়োলজিক্যাল ফরেনসিক্স। কিন্তু বায়োলজিক্যাল ফরেনসিক্সটা হচ্ছে আপনি কোনো একটা প্রাণীর দেহ থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসাটা হচ্ছে কি বায়োলজিক্যাল ফরেনসিক্স। আমরা কি আমাদের এই কোর্সের মধ্যে বায়োলজিক্যাল ফরেনসিক্স শিখবো নাকি ডিজিটাল ফরেনসিক্স শিখবো? ডিজিটাল ফরেনসিক্স। এই ডিজিটাল ফরেনসিক্স ব্যবহার করে আপনি কোনো একটা কম্পিউটার সিস্টেম, কোনো একটা নেটওয়ার্ক, কোনো একটা ডিজিটাল ডিভাইস, এগুলার ইনফরমেশন কিভাবে গ্যাদার করতে হয় সেটা সম্পর্কে জানবো। আর এই ডিজিটাল ফরেনসিকের একটা নর্মাল একটা আইডিয়া দিচ্ছি। যেমন আপনি হিসেবে যে ডিজিটাল ফরেনসিক্সের কিন্তু প্রচুর জব আছে। আপনি গোয়েন্দা বিভাগে জব করতে পারবেন, বিভিন্ন সেক্টরে আপনি জব করতে পারবেন। ডিজিটাল ফরেনসিক্স নিয়ে বিশেষ করে গোয়েন্দা বিভাগে সবচেয়ে বেশি কাজ করা হয়। আমাদের মেমোরি থেকে অনেক কিছু ডিলিট হয়ে যায়, তাই না? মেমোরি, পেন ড্রাইভ, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এইগুলা থেকে কোনো কিছু ডিলিট হয়ে যাইলে আমরা যে
এটাকে যে রিকভার করাটা আমরা শিখব। যে যত পুরাতন পেন ড্রাইভে হোক না কেন, যত পুরাতন মেমোরি কার্ডই হোক না কেন, যত পুরাতন হার্ড ডিস্কই হোক না কেন, এটার ডেটাগুলোকে আমরা রিকভার করা শিখব। আজ থেকে 100 বছর আগে ডিলিট করা কোনো ফাইলও যদি থাকে, এটাকে আমরা রিকভার করা শিখব এই ডিজিটাল ফরেনসিক্স যেই পার্টটা থাকবে সেখানের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটি করার পর আপনি আপনার নিজেকে ডিজিটাল ফরেনসিক্স হিসেবে আপনি যে কোনো জায়গাতে জবে অ্যাপ্লাই করতে পারবেন যদি ভালো করে শিখেন। তবে এটার উপরে যদি কমপ্লিট ক্লাস করতে চাই, অনেক দিন ক্লাস করতে হবে। কারণ তবে অনেক দিন ক্লাস করতে হবে না, কেন জানেন? আপনি এই ডিজিটাল ফরেনসিক্স নিয়ে কাজ করতে চাইলে আপনার কতগুলা জ্ঞান থাকতে হবে, মানে স্কিল থাকতে হবে। যেমন বেসিক নেটওয়ার্কিং জানতে হবে। তো বেসিক নেটওয়ার্কিং আমরা আগে শিখে ফেলছি না? বেসিক নেটওয়ার্কিং আগে শিখছি কি না? কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখে আসছি। তারপর আপনাকে নাম্বার সিস্টেম জানতে হবে। নাম্বার সিস্টেম তো আমরা ক্লাস 9, 10 অথবা ইন্টারে শিখে ফেলছি। নাম্বার সিস্টেম কত প্রকার বলেন তো? হ্যাঁ, কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এই যে নাম্বার সিস্টেম সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে। আপনাকে তারপর হচ্ছে স্টেগনোগ্রাফি, STEGNOGRAPHY, স্টেগনোগ্রাফি এবং ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আমরা এই পার্টের মধ্যে শিখে ফেলবো। তো আমাকে এখানের মধ্যে আর বেশি একটা মানে কষ্ট করতে হবে না। তারপরে আমরা যেটা করব যে হ্যান্ডেলিং, SANDALING, হ্যান্ডেলিং যে কোনো অপারেটিং সিস্টেম আছে না, কোনো একটা অপারেটিং সিস্টেম বা কম্পিউটার বেস ডিভাইসগুলো যা আছে এগুলোকে আমরা হ্যান্ডেলিং করাটা শিখতে হবে। মানে কীভাবে আমরা চালাইতে হয় এটা সম্পর্কে একটা অ্যাডভান্স লেভেলে আইডিয়া থাকতে হবে। এগুলো আমাদের মোটামুটি থাকে। এবং আপনাকে মোটামুটি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেমন বিশেষ করে পাইথন। তো আমি আপনাদের এই কোর্সের মধ্যে মাঝ পর্যায়ে যে কোনো সময় দেখবেন পাইথনের কোর্স রান করে ফেলবো, তখন আপনারা পাইথন শেখা শুরু করবেন এবং ওই নলেজটাকে কাজে লাগিয়ে আপনি ডিজিটাল ফরেনসিক পার্টটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি পাইথন। যদি আপনি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকলে হবে, এবারকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক না কেন। বুঝতে পেরেছেন? এই নলেজগুলো থাকলে আপনি ডিজিটাল ফরেনসিক্সের মাধ্যমে আপনি ডাটা রিকভার করতে পারবেন। কম্পিউটার বেস যে ডিভাইসগুলো আছে এগুলো থেকে আপনি ডাটা রিকভার করতে পারবেন। বিভিন্ন যে লগ ফাইল আছে, বিভিন্ন লগ ফাইল থেকে আপনি ডাটা রিকভার করতে পারবেন। আবার আপনার সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা, আমরা সিসি ক্যামেরা থেকেও, যেমন গোয়েন্দা বিভাগে তারা কী করে, সিসি ক্যামেরা থেকে ডাটা কালেক্ট করে। সিসি ক্যামেরা থেকে আপনি কীভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয় সেটাও শিখবেন। এটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স বিভাগের মধ্যে বা ডিপার্টমেন্ট বা এই পার্টের মধ্যে আমরা শিখব। সবাই কি বুঝতে পেরেছি? যত টুলস আছে পেইড এবং প্রিমিয়াম বা ফ্রি সকল টুলস ভাই আপনাদেরকে প্রোভাইড করব। কোনো টুলস কিনতে হবে না টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, এগুলো সব প্রোভাইড করবো আমরা, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে যা আছে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক টুলস আছে, এগুলো আমরা ক্রমান্বয়ে শেয়ার করব আপনাদের সাথে। ঠিক আছে ভাইয়া? এখন আমরা কিন্তু দেখেন পর্যায়ক্রমে অনেক কিছুই সামনে শিখতে পারি এবং জানতে পারি। এতটুকু শেখার পর আপনি কিন্তু চাইলে একজন ডিজিটাল ফরেনসিক্স হিসেবে, আপনি একজন ক্রিপ্টোগ্রাফি হিসেবে, ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকিং সিকিউরিটি এক্সপার্টিস্ট হিসেবে আপনার এলাকায় যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের এখানে আপনি জব করতে পারেন যদি আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলেন। এবং আপনি ট্র্যাকিংও শিখেছেন, মোটামুটি এখান থেকে আপনি ইনকাম সোর্স দ্বারা করে ফেলতে পারেন যদি আপনি ব্রেনি হন, মেধাবী হন। আর না হয় যদি আপনি নিজেকে আটকায় রাখেন আমি এখনও কিছুই পারি না, তাহলে আরও ভালো করে সামনের দিকে আগান। সামনের দিকে এগিয়ে আমি এখন আপনাদের মধ্যে এখানের মধ্যে একটা ফ্যান্সি ভাব কিন্তু চলে আসবে। আমি অনেক কিছু শিখে ফেলছি জীবন ভাইয়ের কাছ থেকে, কী যে মজা লাগবে। তখন একটু তিতা ক্লাস নিয়ে আসবে মাঝখানে। আমি তখন আপনাদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই পার্টে ক্লাস করাবো। অন্যান্য কোর্সের মধ্যে হয়তো আপনারা দেখেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আগেই দেখায়, তাই না? ওইটা আমি
এই এখন আনবো, কারণ আপনাদের মধ্যে যেন বিরক্ত বিষয়টা না আসে, সেই জন্য আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা এই 15 নাম্বার পার্টে আমরা দেখাবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আপনার এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পার্টে কেন যাচ্ছে আমি আগে এটা বলি। আমরা এই কোর্সে জয়েন করছি সবাই একটা প্ল্যান যে আমরা ওয়েবসাইট হ্যাকিং করা শিখবো, তাই না? ওয়েবসাইট হ্যাকিং করা শিখবো, ওয়েবসাইট ডাউন করে দিব, ওয়েবসাইট নষ্ট করে দিব। ওয়েবসাইট হ্যাকিংয়ের ডব্লিউডও আমরা করিনি এখনও, আমরা কিন্তু মজার মজার টপিকস কমপ্লিট করে ফেলছি। এই ওয়েবসাইট হ্যাকিং করার জন্য আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিখবো, আমরা ইনফরমেশন গ্যাদার করা শিখবো, এবং আমাদের কোর্সের মধ্যে সবগুলা ক্লাসেই কালি লিনাক্স এবং প্যারট সিকিউরিটি ব্যবহার করে আমরা কাজগুলো করব। তবে মাঝে মধ্যে আমরা উইন্ডোজও ব্যবহার করব, ঠিক আছে? না হয় আবার ক্লাসের পূর্ণতা থাকে না। ইনফরমেশন গ্যাদারিং এবং ফুটপ্রিন্টিং সম্পর্কে আমরা জানবো এই পার্টে। আমার মনে হচ্ছে আমি এগুলো বাস্তবে দেখতেছি এবং আপনাদেরকে বলতেছি কবে যে এগুলো করাবো, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা যদি সবাই সুস্থ থাকি এগুলো আমরা শিখতে পারবো। আমরা ইনফরমেশন গ্যাদারিং এবং ফুটপ্রিন্টিং নিয়ে আলোচনা করব 17 নাম্বার ক্লাসে। এখন আমার বললেন না ভাই ইনফরমেশন গ্যাদারিং কি, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক। আমরা এসকিউএল ইনজেকশন সম্পর্কে জানব। এসকিউএল ইনজেকশন অবশ্যই পারবেন। এসকিউএল ইনজেকশন করার আগে এসকিউএল ডাটাবেজের উপরে একটা কোর্স করানো হবে, ওই কোর্সটা আপনারা করে ফেলবেন ভাইয়া যদি পারি। হ্যাঁ, অ্যাডভান্স অ্যান্ড অল মেথড এখানের মধ্যে থাকবে, কারণ আমি এখানের মধ্যে এসে এসকিউএল ইনজেকশনে এসে আপনাদেরকে এসকিউএল ক্লাস করাবো না। তো এসকিউএলের উপরে আমাদের ক্লাস হবে কোথায়? এটা একটা কমপ্লিট কোর্স ভাই, এই কোর্স আপনি টাকা দিয়ে কোথাও করতে পারবেন না। ওই যে আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট পার্টে যাব সেখানের মধ্যে এসকিউএল নিয়ে ক্লাস করাবো, এসকিউএল ডাটাবেস থাকবে, এবং ওই জ্ঞানটার মাধ্যমে আমরা এখানের মধ্যে এসকিউএল ইনজেকশন অল মেথড আলোচনা করব। কোনো মেথডই আমাদের এখানের মধ্যে বাদ পড়বে না ইনশাল্লাহ। 8 নাম্বার ক্লাসের মধ্যে এবার আমাদের সময় হয়েছে যে আপনি কিভাবে কোনো একটা অ্যাক্সেস, কোনো একটা আপনার সাইট মানে সার্ভার সাইট, SERVER সার্ভার সাইডের অ্যাক্সেস নেবেন, মানে সার্ভার সাইড অ্যাটাক চালাবেন। আবার আমরা গেইনিং অ্যাক্সেস 19 নম্বরে এসে বলতে পারি যে আমরা কিভাবে আমাদের কোনো একটা ক্লায়েন্ট সাইটকে আমরা অ্যাটাক চালাবো। যেহেতু আমরা এই ক্লায়েন্ট সাইড অ্যাটাক এবং সার্ভার সাইড অ্যাটাক চালানোর জন্য যা যা দরকার তার সব কিছুই আমরা পূর্বে কমপ্লিট করে ফেলছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন গ্যাদারিং এবং ফুটপ্রিন্টিং, এসকিউএল ইনজেকশন, এই পার্ট এগুলো অ্যাটাক করার পর 20 নাম্বার পার্টে আপনি এখানের মধ্যে জানতে পারবেন যে ক্লায়েন্ট সাইটকে কীভাবে, এটা একটা সম্পূর্ণ একটা কমপ্লিট একটা ক্লাস করাবো। একটা ক্লাসের মধ্যে আমরা শেষ করতে পারবো যে ক্লায়েন্ট সাইটকে আপনি ক্লায়েন্ট সাইট অ্যাটাক করবেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেটেড কাজ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট সাইটকে কীভাবে আপনি অ্যাটাক করবেন ওই পার্টটা আমরা 20 নাম্বার টপিক্সে শিখব। 21 নাম্বার পার্টে আপনি যে কোনো ওয়েবসাইট, এবারকে PHP দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, লারাভেল দিয়ে হোক, যা তা যে কোনো ওয়েবসাইটকে কীভাবে আপনি হ্যাকিং করবেন অ্যান্ড সিকিউর করবেন। সিকিউর মানে যে কোনো ওয়েবসাইট হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি আমরা সিকিউরিটি করা শিখব। এখানের মধ্যে আমরা কোনো অনেক অ্যাডভান্স টুলস অ্যান্ড টিপস সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, টিপস নিয়ে আমরা কাজ করব। 22 নাম্বার ক্লাসটা আমরা একটা স্পেশাল ক্লাস করব। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ক্লাস হবে। 22 নাম্বার ক্লাসের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ক্লাস ওয়ার্ডপ্রেস, এটার উপরে আমরা কয়েকটা ক্লাস করাবো। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে হ্যাক করতে হয়, ওয়েবসাইট হ্যাক অ্যান্ড সিকিউরিটি সম্পর্কে আমরা জানব। এতটুকু ক্লাস কমপ্লিট করার পর আপনি আর আপনাকে এই আজকের যে ফাতেমা করিম, আপনি আজকের জাকিয়া সুলতানা, দীপ সরকার বা সাজ্জাদ বা মেহেদি হাসান থাকবেন না, মানে চেঞ্জ হয়ে যাবেন। নিজের মধ্যে একটা ভাব চলে আসবে। আপনি যে কোনো ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিমিটের মধ্যে বাংলাদেশে 90% ওয়েবসাইট খেয়ে ফেলতে পারবেন। তবে এটা করা যাবে না।
দেন আপনাকে ভাইয়া তখন ভাইয়া আপনাকে পরামর্শ দিব আপনারা কি করবেন, এগুলা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক দিব, প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক দিব, প্র্যাকটিস করবেন। আপনি কিন্তু ইনকাম করার মতো যোগ্যতা অর্জন করে ফেলছেন। এখন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট করলেই চলবে, যে আমি ওয়েবসাইটের সিকিউরিটি প্রোভাইড করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারি। আপনার ওয়েবসাইটের ওই যে ভালনাবিলিটিস অথবা ওয়েবসাইটের কি আছে বাগ বাউন্টি অথবা পেনিট্রেশন টেস্ট করে আপনি ইনফরমেশন দেওয়ার মতো যোগ্যতা আপনার অর্জন হয়ে গেছে। এখানের মধ্যে আমরা চাইলে আমাদের কোর্সটাকে ক্লোজ করে দিতে পারি, বাট এখানের মধ্যে আমরা কোর্সটাকে কমপ্লিট করব না বা ক্লোজ করব না। আমরা এবার একটু এক্সট্রা বিষয় নিয়ে শিখব, নিজের মধ্যে একটা ফ্যান্সি ভাব আনার জন্য, একটু আনন্দ আনার জন্য আমরা এখন যে কাজটা করব মেটাস্প্লয়েট সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এটা একটা ফ্রেমওয়ার্ক, এখানের মধ্যে অনেকগুলো টুলস থাকে। ওই টুলসগুলোর ব্যবহার করে আপনি আছে না যে কোনো ওয়েবসাইট বা সিস্টেমের ভালনাবিলিটিস আপনি খুঁজে বের করতে পারবেন বা রিসার্চ করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের সুবিধায় সহযোগিতায় আপনি কিন্তু ভাইরাস ক্রিয়েট করতে পারবেন। কি তৈরি করতে পারবেন? নিজে ভাইরাস ক্রিয়েট করতে পারবেন। এই যে ভাইরাসটা আপনি তৈরি করবেন, ওই ভাইরাসটাকে আপনি উইন্ডোজ 10 মেটাস্প্লয়েট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে, এই 24 নম্বর ক্লাসে আমরা কি করব, উইন্ডোজ 10, উইন্ডোজ অ্যাটাক, উইন্ডোজ DOWS, হ্যাঁ উইন্ডোজ অ্যাটাক ATTAC কি উইন্ডোজ 10 অ্যাটাক করব আমাদের নিজের তৈরি করা ভাইরাস দিয়ে। উইন্ডোজ 10কে অ্যাটাক করা শিখব আমরা, যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসকে অ্যাটাক করা শিখব, অ্যান্ড্রয়েড অ্যাটাক করা শিখব। এই একটা ক্লাসের মধ্যেই একটা বা দুইটা ক্লাস লাগতে পারে, আসলে সময় বলে দিবে কয়টা ক্লাস লাগে। তারপর আমরা যে কোনো গেমস আছে না, গেমস অথবা অ্যাপসগুলো যা আছে একটু পুরাতন ওল্ড ভার্সনের, ওইগুলোকে আমরা অ্যাটাক চালানো শিখব এই মেটাস্প্লয়েটের মাধ্যমে ভাইরাস ক্রিয়েট করে। বুঝতে পারছি ভাইজান? এটা খুবই মজার একটা ক্লাস হবে, খুবই আনন্দদায়ক একটা টপিকস এই ক্লাসের মধ্যে হবে। আপনাদের এগুলোর জন্য যা যা দরকার সব রিসোর্স থেকে শুরু করে সব কিছু ভাইয়া গোছাইয়ে ফেলছে, প্লাস আপনাদেরকে রুটিনটা এবং সিলেবাসটাও ভাইয়া দিয়ে দিব। এখন এতটুকু শেষ করার পর আপনি দেখবেন আপনার মধ্যে একটা অপূর্ণতা রয়েই গেছে। আপনি এখন মোটামুটি যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, যে কোনো ওয়েবসাইট হ্যাক করার যোগ্যতা রাখেন, বাট কিছু কিছু জায়গার মধ্যে এসে আপনার মনটা খারাপ হয়ে যাবে। আহারে, আমি যদি নিজে একটা ডিভাইস তৈরি করতে পারতাম, আমি যদি নিজে একটা হ্যাকিং টুলস তৈরি করতে পারতাম, আমার ওয়েবসাইটের জন্য তো হ্যাকিং টুলস আমি এটা ব্যবহার করতেছি, এটা যদি এমন না হয় ওই রকম হইতো। বুঝতে পারছেন? যদি এমনটা না হয় এমনটা হইতো, তখন আপনি কিন্তু বিভিন্ন প্রয়োজনীয়তা ফিল করবেন। তো সেই সুবাদে ভাইয়া আপনাদেরকে এই পার্টের মধ্যে এসে আপনাদেরকে পাইথন প্রোগ্রামিং শেখাবো। পাইথন প্রোগ্রামিং শিখবেন। এই পাইথন প্রোগ্রামিং শেখার পর আপনাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, মানে লিনাক্স। তো লিনাক্সের অপারেটিং সিস্টেম আমরা দুইটা শিখবো, যে কালি লিনাক্স এবং প্যারেট সিকিউরিটি। তো লিনাক্সের শেল স্ক্রিপ্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, SCRIPT, শেল স্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। এটা ব্যবহার করেই মূলত টুলসগুলো তৈরি করা হয়। তো লিনাক্স শেল স্ক্রিপ্ট সম্পর্কে হয়তো ভাইয়া এটাকে আপনাদের যদি দেখি বেশিরভাগ শিক্ষার্থী প্রোগ্রামিং নলেজ আছে, তাইলে আমি হয়তো ওই যে যখন কালি লিনাক্স এবং প্যারেট সিকিউরিটি নিয়ে আলোচনা করব, তখনই হয়তো লিনাক্সের শেল স্ক্রিপ্ট নিয়ে ক্লাস করাই ফেলবো। আর যদি দেখি না আপনাদের এটা সম্পর্কে বেশি একটা আগ্রহ নাই বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নেই, তাহলে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের পাশাপাশি লিনাক্স শেল স্ক্রিপ্ট সম্পর্কে ক্লাস করব। বুঝতে পেরেছি? দেন আমাদের সবচেয়ে মজার পার্ট, সবচেয়ে অ্যাডভান্স টপিকস, সেটা হচ্ছে আমরা হ্যাকিং ডিভাইস তৈরি করা শিখব। হ্যাকিং ডিভাইস মেক করা শিখব। এবং এই পার্টের মধ্যে ভাইয়া আপনাদেরকে মেকিং বানানো হয়েছে MACKING, হ্যাকিং ডিভাইস মেকিং। এই পার্টে এসে আমি আপনাদেরকে অনেক ডিভাইস আপনাদেরকে প্রোভাইড করব, মানে ভাইয়া সংগ্রহ করা। আবার কিছু আমরা তো বড় লেভেলের হ্যাকার না, আমরা নিজেরাও কিছু কিছু ছোটোখাটো, একটা হলো মিনিমাম, একটা না কয়েকটা, ঠিক আছে, আমরা নিজেরা ডিভাইস তৈরি করব, আমরা সবাই আলোচনা পর্যালোচনা করে। বুঝতে পেরেছি?
জি, আমরা একটু মিউট করব, দেখি তো স্টুডেন্টের উপস্থিতি আসেনি। ক্লাস কি আর একটু করতে পারি আমরা? আমি মডিউলসটা শেষ করে ফেলি। আসলে বিষয়টা হচ্ছে না, এখানে 87 আছে, ওইখানের মধ্যে আমাদের 70 স্টুডেন্ট আছে, ঠিক আছে। এখন প্রবলেমটা হচ্ছে আমি যদি আপনাদের জন্য একটা স্লাইড তৈরি করতাম তাহলে ভালো হইতো, আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে এমনি লিখে বুঝাইতে। তো কি আর করার, তারপর আমরা একটা আইডিয়া তো পেয়ে যাচ্ছি এই যে কোর্সের মধ্যে আমরা কী কী শিখতে যাচ্ছি। আচ্ছা, আর সামান্য একটু দেখাচ্ছি। এরপর আমরা অ্যাডভান্স টপিকস হিসেবে এখানের মধ্যে আমরা হ্যাক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটু কাজ করব। BANK ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে কাজ করব। ATP অ্যাটাক চালিয়ে, মানে ভিয়া APT একটা শব্দ আছে, VIA APT অ্যাটাক চালিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা শিখব। যদিও এগুলো আমরা দেশের মধ্যে চালাবো না, বাহিরের কান্ট্রিতে আমরা এগুলা চেষ্টা করব। এবার সবচেয়ে মজার, সবচেয়ে অ্যাডভান্স টপিকস হচ্ছে ব্ল্যাক হ্যাট অ্যাপ্রোচ, যেটা টাকা দিয়ে কোথাও পাবেন না। বাংলাদেশে দ্বিতীয়ত কোনো কোর্স আমার দেখা নেই, যে কোর্সটা আমি সম্পূর্ণ অনলাইনে করেছি, বাহিরে করেছি। তো ব্ল্যাক হ্যাট অ্যাপ্রোচ টু হ্যাকিং, এই পার্টের মধ্যে আমরা যেই বিষয়গুলো শিখব, এখানের মধ্যে আমরা স্পামিং করা শিখব। করবেন ভাইয়া স্পামিং তো হচ্ছে ফেসবুক আইডি মানে রিপোর্ট মারা নষ্ট করে দেওয়ান, ব্লক মারা নষ্ট করে দেওয়ান, এগুলো হচ্ছে স্পামিং। ভাই এগুলো স্পামিংয়ের এসও না, এগুলো স্পামিংয়ের কিছুই ধারে কাছেও নাই। এখানে স্পামিংয়ের উপরে আমরা মিনিমাম 1 থেকে 2 মাস ক্লাস করতে পারবো, এবং প্রায় 600 প্লাস ফেক সাইট, স্পামিং সাইট তৈরি করে দেখাবো। আপনি যাকে পাঠাবেন সে ক্লিক করতে বাধ্য হবে। পেপ্যালের ডুপ্লিকেট সাইট আমরা তৈরি করে ফেলবো, ফেসবুকের ডুপ্লিকেট সাইট আমরা তৈরি করে ফেলবো, টুইটারের ডুপ্লিকেট সাইট তৈরি করে ফেলবো এবং স্পামিং করব। কথাটা কি বুঝতে পেরেছেন? এটি হচ্ছে ব্ল্যাক হ্যাট অ্যাপ্রোচ, এবং এগুলো জঘন্যতম অপরাধ। আমি এগুলো শিখাবো কেন? নিজেকে সিকিউর করার জন্য এবং নিজে স্পামিংয়ের হাত থেকে বাঁচার জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তারপর এই পার্টে এসে আপনাকে ক্র্যাকিং শেখানো হবে, খুবই জঘন্যতম একটা অপরাধ। এই ক্র্যাকিং পার্টেও আমি আপনাদেরকে 600 প্লাস অ্যাকাউন্ট ক্র্যাক করে দেখাবো, মানে 600-রও অধিক অ্যাকাউন্ট ক্র্যাক করে ফেলে। ক্র্যাক তো বুঝেন আপনারা, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করেন না? প্র্যাকটিক্যালি যে কোনো সাইট আমরা ক্র্যাক এখানের মধ্যে আমরা করব। এই কোর্সটাও যদি আপনি করতে চান ভালো করে, আপনাকে 3 মাস প্লাস সময় দিতে হবে আমার সাথে, 3 মাস উপরে। তাহলে দেখেন, আপনি আগেরগুলা শিখতে তো লাগছে 6 মাস ধরেন। স্পামিং নিয়ে আমি 2 মাসও শেষ করতে পারবো না যদি ডিটেলস ক্লাস করি। ক্র্যাকিংয়ের উপর 3 মাস সময় দিতে হবে। তারপর, কারণ আমি তো আর একদিনে সব শিখিয়ে ফেলতে পারবো না, দেখা গেছে সপ্তাহে 2 দিন করে ক্লাস করাতে পারবো। তারপর আপনাকে কার্ডিং নিয়ে আলোচনা করা হবে, সব রিসোর্স এখানের মধ্যে। আপনার স্পামিংয়ের মধ্যে স্পামিং ক্লাস, ক্র্যাকিং ক্লাস, কার্ডিং ক্লাসের মধ্যে এমন কিছু টুলস আপনার সাথে শেয়ার করা হবে, আপনি টাকা দিয়ে টুলসগুলো কিনতে পারবেন না। ওই আমাদের এক বোকা বলছিল জীবন ভাই অনেক টাকার টুলস প্রোভাইড করবে, সে তো আসলে এগুলোর সঙ্গে কিছুই জানে না। টাকা দিয়ে এগুলো তো কিনেও যায় না ভাই। আপনি দেখা গেছে, আমি আপনাকে একটা সহজ ভাষায় বলি, এই গতকালের কথা বাদ দিয়ে, যখন বিশ্বকাপ খেলা হয় তখন দেখবেন আমরা কী করি, বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে 150 টাকার টিকিট আমরা 5000 টাকা দিয়ে কিনি কিনা। আমি দেখা গেছে কিছু কোর্স তার প্রাইস যদি হয়েছে $10, এটার আমার $100 দিয়ে হাইদ্য করে পায়ে ধরে তারপর কিনা লাগছে, তারপর বিক্রি করে না ভাই, আমার সেখানে ইচ্ছা নাই, ক্লাসে রেকর্ড করছি দেখে কি বিক্রি করতে হবে এমন। এই কার্ডিং হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। এই কার্ডিং কি বা কার্ডিং কাকে বলে সেটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই, কার্ডিংটা হচ্ছে, আমি বলি সহজ ভাষায় বলি, কার্ডিং হচ্ছে আপনি কার্ড ব্যবহার করে অন্যর অ্যাকাউন্ট, মানে অন্যের কার্ড ব্যবহার করে নিজে অনলাইন মার্কেট প্লেস থেকে কোনো কিছু কিনে ফেলা। তো এটা কি ভালো কাজ? আপনারা দেখবেন আমরা একদম প্র্যাকটিক্যালি
এই জন্য এক মাস আগে আমার সব টাকা চুরি হয়েছে এরপর প্রত্যেক হ্যাঁ, হ্যাঁ। দুটো ট্রাই করে এই যে হ্যাঁ, তো আমরা এগুলা সিকিউর করাটা শিখবো। এই যে আমরা ভবিষ্যতে আমাদেরও তো কার্ড থাকবে, হয়তো আপনাদের এখন কার্ড নাই, ভবিষ্যতে কার্ড হবে না, তো আপনি আপনার নিজের কার্ডটাকে কীভাবে সিকিউর রাখতে পারেন সেটা শিখাবো এখানের মধ্যে। এবং এই কার্ডিং হচ্ছে অন্যের কার্ড ব্যবহার করে, সবাই তো আর এক্সপার্ট না, আপনারা হয়তো এখানে কোর্স করার পর অ্যাডভান্স হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, আপনাদের কার্ড সহজে কেউ হ্যাক করতে পারবে না। বাট আপনি তো যারা দুর্বল প্রাণী আছে, দুর্বল ব্যক্তি আছে, যেমন আমার আব্বু আম্মু কার্ড সম্পর্কে কিছুই বোঝে না, ওনাদেরও কিন্তু কার্ড আছে, তো ওনাদের আইডি হ্যাক করে ফেলতে পারবে না। তো এই কার্ডিং ক্লাসের মধ্যে আমরা অন্যের কার্ড ব্যবহার করে কিভাবে অনলাইন মার্কেট প্লেস, অ্যামাজন, আলিবাবার মতো মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট ক্রয় করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। অ্যান্ড এটা তো হচ্ছে কার্ডিং। আর কার্ডার কাকে বলা হয়? যিনি অন্যের কার্ড ব্যবহার করে, কার্ডিং এবং কার্ডার কিন্তু দুইটা শব্দ। কার্ডিং হচ্ছে অন্যের কার্ড ব্যবহার করে কোনো কিছু ক্রয় করা, সেটা হচ্ছে কার্ডিং। আর কার্ডার হচ্ছে অন্যের কার্ড ব্যবহার করে যদি কোনো ব্যক্তি কোনো কিছু কিনে, ওই ব্যক্তিকে বলা হয় কার্ডার। তো খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আমি ব্ল্যাক হ্যাট অ্যাপ্রোচ টু হ্যাকিং পার্টের মধ্যে আমি এই বিষয়গুলোকে রেখেছি। তারপর আপনাদেরকে কিন্তু আমি আরেকটা শব্দ বলেছিলাম যে বোনাস কন্টেন্ট। বোনাস কন্টেন্ট হিসেবে আমরা ফেসবুক সিকিউরিটির অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের একটা ক্লাস কোর্স রেখেছি, যেটা সম্পূর্ণ ফ্রি উন্মুক্ত করে দিব আমি সবাইকে। ভিডিও রেকর্ডটা এটা প্রোভাইড করি, ইউটিউবে আপলোড করা যাবে না, এটা আমি রেকর্ডেড ভিডিও মাঝে মধ্যে আপনাদেরকে করাবো। ফেসবুক সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের উপর আমরা এটা আমি রেকর্ডেড ভিডিও দিব, যখন পারি তখন দিব, এটা আমি কমিট করলাম। বাট বেঁচে থাকলে কোনো একদিন দিব, যখন পারি তখন দিব। এমন হতে পারে কালকে থেকেও দেওয়া শুরু করতে পারি, আবার 6 মাস পরও দিতে পারি ইথিক্যাল হ্যাকিং, কারণ আমার ব্যস্ততার উপর ডিপেন্ড করতেছে আমি কখন এটা করব। তো বোনাস কন্টেন্ট হিসেবে আপনি ফেসবুক সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সটা পেয়ে যাবেন। এতগুলো শেখার পর আপনাদের মধ্যে অনেক ভাইয়া বাবুরা থাকবে যে ভাইয়া আমি কি সবসময় কি ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি করব, কম্পিউটার নিয়ে কি সবসময় যে হ্যাক করব? না, যদি দেখে আপনাদের মধ্যে মানে মজা লেগে গেছে, লেগে আছেন ভাইয়ার সাথে, আমরা তখন আমাদের মোবাইল ফোনটাকে কিভাবে এই হ্যাকিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি, মোবাইল ফোনটাকে কিভাবে হ্যাকিংয়ের জন্য তৈরি করে নিতে পারি, এবং এখানে আর্নের মাধ্যমে আমরা কিভাবে ভালো মানের একটা মোবাইল ফোন নিয়ে নিতে পারি, ওইটার উপরে ভাইয়া ক্লাস করাবো। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমার দেখা এবং জানা মতে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং হিসেবে আপনার কেরিয়ার করার জন্য যা যা জানা দরকার, যতগুলো বিষয় আছে, বিগত 2-3 বছরের আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো অর্জন করা এবং এগুলা গোছানো। তো এখানের মধ্যে অনেক কিছু হয়তো বাদ পড়ে গেছে, কারণ বাদ পড়তেই পারে, আসলে স্বাভাবিক, আমার তো এগুলো কোনো কিছু রেডি করা নাই। যদি ভাইয়া যদি একটা স্লাইডার তৈরি করতাম আগে থেকে এগুলো রেডি করা থাকতো তাইলে ভালো হতো। তো এখানের মধ্যে আমি সিরিয়াল যেটা দেখাইছি, সিরিয়ালটা এটাই থাকবে, এই সিস্টেমে সামনে আগাইতে হবে, হয়তো একটু আগে পরে যেতে পারে। তো আপনারা কি ক্লাসের সিরিয়ালটা কি বুঝতে পারছেন? এগুলা শেষ করতে গিয়ে আপনি 6 মাসে শেষ করতে পারবেন না, 6 মাস বা 1 বছরে শেষ করতে কষ্ট হয়ে যাবে। তো এখন বলবেন ভাই হ্যাকিংয়ের কোর্স তো মানুষ 3 মাসে করায়, এত কিছু শিখায় না, 6 মাসও এগুলা শেখা পসিবল না, আপনাকে লেগে থাকতে হবে। W3 কোর্স হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম, যেখানে থেকে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, টাকা আপনার উপর উড়ে উড়ে আসবে, এটাই হচ্ছে আমাদের স্লোগান। হ্যাঁ, তো এখন আসেন ভাইয়ার টপিকসে আসেন। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে 6 মাস, 6 মান্থ। আমি 6 মান্থ 100% 6 মান্থও না, 7 মাসও ক্লাস করাইতে পারি, 1 মাস হয়তো বেশিও করাইতে পারি, যদি আমি সন্তুষ্ট থাকি সবার পারফরমেন্সে, সব কিছুতে, তাইলে হয়তো কোর্সের মেয়াদ বাড়তে পারে। আর না হয় ওই 6 মাসে যে কন্ট্যাক্ট, 6 মাসে যতটুকু শিখাইতে পারে ততটুকুই। 6 মাস পর কোর্স অফ হয়ে যাবে এমনটা না, 6 মাস পর কোর্স অফ হয়ে যাবে এমনটা না। আমি হয়তো 6 মাস পর যে কোর্স রান করব, স্প্যামিংয়ের কোর্স রান করব, আউটলাইন দিব, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝেন বা জানেন, একটু হলে তো বুঝতে পারেন। 6 মাস পর কিন্তু W3 কোর্স এই পর্যায়ে থাকবে না। W3 কোর্সকে হয়তো আজকে W3 কোর্সে 5000 মেম্বার আছে, 5400, তখন দেখবেন 50,000-এর উপরে মেম্বার হয়ে গেছে, তখন স্প্যামিং কোর্সের প্রাইস হয়ে যাবে 15,000+। ক্র্যাকিং কোর্সের প্রাইস হয়ে যাবে, ভাইয়া শেষ করি, এটার প্রাইস হয়ে যাবে 15,000+। কার্ডিং এটাও 15,000 প্রাইস, কারণ আমি জানি বাংলাদেশে আজ থেকে 5 বছর পরও স্প্যামিং, ক্র্যাকিং বা কার্ডিংয়ের উপরে ওপেনলি কোনো কোর্স রান করবে না।
আচ্ছা ভাই ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা আমরা সবাই তো- ভাইয়া একটু শেষ করি। তো আমরা যে এই কোর্সের ডিউরেশনটা বাড়াবো এবং কোর্সের প্রাইস বাড়াবো, তো যারা আমাদের এখন রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী আছেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ থাকবে। তখন আপনার হাতে টাকা পয়সা থাকবে, আপনি যদি টাকা দিয়ে কোর্স করতে তারা এখন তখন আপনার লস নাই, তাই না? তো আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে, কারণ ভাইও তো আপনাদেরকে নিয়ে লাইফ টাইম পরে থাকতে পারবো না। আমারও তো একটা ফিউচার আছে, আমারও তো একটা পরিবার আছে, একটা ফ্যামিলি আছে। আমি কি সবসময় ফ্রিতে আপনাদেরকে শিখাইতে পারবো না? এটা তো সবারই বিবেক আছে, আপনারও বিবেক আছে, আমারও বিবেক আছে। তো কোনো একটা সময় ভাইয়া হয়তো আপনাদেরকে কি করব, ওই টাকাতে নিয়ে আসবে। তখন দেখবেন অনেক ভাইয়ারা আবার এসে হিসাব করবে, 200 শিক্ষার্থীকে পাম্পুম দিয়ে কোর্সে ভর্তি করা আছে 6 মাস শিখিয়া, এবার 10,000 টাকা করে কোর্স ফি দাবি করছে। বুঝতে পারছেন? 10,000 টাকা করে কোর্স ফি দিছে, এখন আবার তিনি 10,000 টাকা করে 10 লাখ টাকা উঠিয়ে ফেলছে। দেখবেন এরকম কিছু ফেক ব্যক্তি এসে করবে। তো আসলে যে যাই সমালোচনা করক, আমি এতে কিছুই মনে করি না। সমালোচনা কে করে জানেন? ওই ব্যক্তি আপনার সমালোচনা করবে যিনি কোনো কিছু করতে পারে নাই, যে তার নিজের লাইফে কিছু করতে পারছে না, অন্যের লাইফ নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনি যখন ভালো করবেন দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার বদনাম করবে, মানে সে তার নিজেই কিছু করতে পারে না, এই জন্য আপনাকে নিয়ে হিংসা শুরু করবে। তো সমালোচনা, হিংসা এগুলোতে আমি কিছুই মনে করি না। বা আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই যে এখানের মধ্যে ফ্রি শিক্ষার্থী জয়েন করছে, প্রিমিয়াম শিক্ষার্থী জয়েন করছে, আমি জানি এখানের মধ্যে সবাই আমাকে ভালোবাসে না। তো ভালোবাসক বা না বাসক, আমার তো কোনো লসও নাই, লাভও নাই। আমার মতো করে আমি চলতে থাকবো, আপনাদেরকে শিখাতে থাকবো, আপনারা শিখতে থাকবেন। যত বাধাই আসুক সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। সামনের দিকে কন্টিনিউ ক্লাস হবে, আমরা বিদ্যুৎ গতিতে ছুটবো, ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন পর্ব থাকতে পারে, আর কিছু থাকলে ভাইয়াকে বলেন। আশা করি কোর্স আউটলাইনটা মোটামুটি হলেও বুঝতে পারছেন। আমি যখন আপনাদেরকে রঙিন একটা পেজ দিব, পিডিএফ দিব, তখন হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। ভাই এখন আসলে যা পারছে আমি সিরিয়ালে বলে গেছি। জি বলেন। কোর্স ভিডিওতে সবই বুঝলাম, এই যে ওয়াইফাই হ্যাকিংটাকে একটু আগানো যায় না? শোনান ভাইয়া বলে, ওয়াইফাই হ্যাকিংয়ের ক্লাসটা করতে হলে আপনাকে অবশ্যই লিনাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, লিনাক্স অপারেটিং সম্পর্কে জানতে হবে। সেই জন্য আমরা ওয়াইফাই হ্যাকিংটাকে মাঝখানে নিয়ে আসছি। আরেকটা বিষয় হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ওয়াইফাইয়ের অ্যাক্সেস নেওয়া যায়। মোবাইল ফোনেও কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা যায়, ঠিক আছে? তো এগুলো নিয়েও আমরা এটা নিয়েও আমরা কাজ করবো সামনে দিয়ে। তবে আপনাকে প্রথমত একটা অপারেটিং সিস্টেম শিখতে হবে, লিনাক্স শিখতে হবে, ঠিক আছে ভাইয়া? ভাই, হ্যাঁ ভাইয়া। ভাইয়া জাহিদ বলছিলাম। জাহিদ ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ওই ক্লাস তো পুরোটাই শুনলাম, মানে একটা প্রশ্ন ছিল আর কি। বলেন ভাইয়া। মানে আমরা তো হচ্ছে ওই যে ইয়েতে অন্য একটা বেচে এই গ্রুপে আছি, ওই ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। তো ওখানে হচ্ছে আমাদের তো আমরা মোটামুটি জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে টাইম লাগে একটু বেশি। জি এইখানেও আমাদেরকে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ধারণা দেওয়া হবে। তো কিরকম ধারণা, মানে কি একদম বিস্তারিত নাকি বেসিক না, ধারণাগুলো? এখানের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন প্রোগ্রামিংটা অ্যাড হতে পারে। তবে আমি বলতেছি, যদি ভাইয়া কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে 6 মান্থের মধ্যে আমরা যতটুকু কভার করতে পারি। এরপরে যদি যাই, যদি দেখি ভালো লাগে, আমি যদি দেখি না ঠিক আছে, তাইলে আমি হয়তো আপনাদেরকে প্রিমিয়াম কোর্সের আওতায় নিব না। আর না হয় যদি দেখি 6 মাস পর হয়তো প্রিমিয়াম কোর্সের আওতায় যাইয়া আপনাকে ওই পাইথন এগুলো শিখতে হবে বা অ্যাডভান্স টপিকগুলো। বাট 6 মাসে আমরা যতটুকু সামনে এগোতে পারি, বুঝতে পেরেছেন? ক্লাসের রেকর্ড থাকবে, আপনি এগুলো রেখে দিবেন, আমি যা বলছি তাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানের মধ্যে আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনের উপরে আমরা 6 মাস ক্লাস করতে পারি। পাইথনের উপরে আমরা পাইথন এবং মেশিন ল্যাঙ্গুয়েজের উপর, মেশিন লার্নিংয়ের উপর আমরা 6 মাস ক্লাস করতে পারি। তো এটা একটা আলাদা একটা কোর্স রান হবে আলাদাভাবে, যেটাতে আপনারা এনরোল করবেন এবং জয়েন করবেন। ক্লাসের রেকর্ড থাকবে, যদি তখন ইমিডিয়েটলি শেষ নাও করতে পারেন, যদি নাও শেষ করতে পারেন, সামনে পারবেন। আপনি দেখেন শেষ করতে পারবেন না কেন, আমার বিষয়টা দেখেন। আমি বর্তমানে এখন বর্তমানে রানিং যে ব্যাচগুলো আছে, জাভা স্ক্রিপ্টের ব্যাচ রানিং, পাইথনের একটা কোর্স রানিং, পিএইচপির কোর্স রানিং, লারাভেল কোর্স রানিং, রিঅ্যাক্টের কোর্স রানিং। এগুলো যদি কঠিন হইতো, কনসেপ্ট যদি বেশি খারাপ হইতো, আমি কি একসাথে কি এরকম 5-6টা ব্যাচে
5-6 রকমের আইটেম নিয়ে কি ক্লাস করাতে পারতাম? আপনি দেখেন এই যে এখানে আমাদের পিএইচপি ব্যাচের স্টুডেন্ট আছে, আমাদের জাভা স্ক্রিপ্ট ব্যাচের শিক্ষার্থী আছে, রিঅ্যাক্ট ব্যাচের শিক্ষার্থী আছে, এখানে আমাদের ক্লাস করতেছে। আসলে এগুলো বিষয়গুলো সহজ, আমরা ভয় পাওয়া যাবে না। আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলি, ব্যাঙের কথা। ব্যাঙ চিনেন আপনারা? ব্যাঙ, জি ভাই। হ্যাঁ, একটা ব্যাঙ আপনার ওই যে হাতি যখন হেঁটে যাচ্ছিল, তো হাতি পাড়া দিয়ে বড় একটা গর্ত করে ফেলছে। এই গর্তের মধ্যে এসে এক ব্যাঙ আইসা, হ্যাঁ আমাদের বাসায় বিড়ালে চিল্লাইতেছে, একটা ব্যাঙ আইসা কী করছে, এখানে আমাদের ডিম পারছে বা বাচ্চা ফুটেছে, বাচ্চা ফুটে ব্যাঙ চলে গেছে। তো ব্যাঙের বাচ্চা বড় হয়েছে কোথায় বলেন তো? ওই যে ব্যাঙ হয়েছে, থাক যাই হোক। তো আপনার এখানে আমাদের ব্যাঙ বাচ্চা ফুটেছে, ব্যাঙের বাচ্চা এই হাতির পাড়ার মধ্যে বা হাতির পায়ের গর্তের মধ্যেই বড় হয়েছে। ও তো এইবার এই জগৎটাকে ভালো করে ঘুরতেছে। ও বলতেছে আল্লাহর কি রহমত, বিশাল বড় দুনিয়া, কত বড় দুনিয়া, কত বড় বিশাল। এরকম চিন্তা করতে করতে তাকে কোনো এক বাচ্চা বা কোনো এক মানুষ দেখতেছে যে এই ছোট্ট একটা গর্তের মধ্যে ব্যাঙটা ঘোরাঘুরি করতেছে। তাকে আমি নিয়ে আমাদের পুকুরে বা আমাদের পাশে যে নদী আছে নদীতে নিয়ে ছেড়ে দিই, তাইলে সে আনন্দে দৌড়াদৌড়ি করতে পারবে। এটার মধ্যে আসলে তার জায়গা নেই। একটা ব্যাঙের গর্ত মানে হাতির পায়ের গর্তটা কতটুকুই হতে পারে, তাই না? অথচ ব্যাঙ কিন্তু মনে করছে কি এটাই হচ্ছে বিশাল, এত বড় দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে। এখান থেকে নিয়ে যখন ওই বাচ্চা ব্যাঙটাকে ধরে নিয়ে নদীতে ছাড়ছে, নদীতে ছাড়ার সাথে সাথে সে স্টক করে মারা গেছে, ভয় পাইছে। কোরে বাপরে বাপ, এত বড় নদী, আমি এতদিন কইছিলাম। ও এত বড় গর্ত দেখে, এত বড় গর্ত দেখে, এত বড় নদীর পানি দেখে সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সাথে স্টক করছে। বাচ্চাকে কিছু করছে, বাচ্চাকে কী রে এতক্ষণ বাচ্চা রইলো আর আমি এটা রাইনা ছাড়ার সাথে সাথে সে মারা গেছে। তো বিষয়টা হচ্ছে আমরা না যে কোনো বিষয়টা দেখে আসলে কিন্তু এখানেও পানি ছিল, এখানেও পানি ছিল, এটা আরও সুন্দর একটা উন্মুক্ত পরিবেশ ছিল। সে না চিনে না বুঝে টেনশন করে স্টক করে মারা গেছে। তো আপনাদের বিষয়টা হচ্ছে এমন, ঠিক আপনারা কী করেন, মনে করেন পিএইচপি কঠিন, পাইথন কঠিন, অথচ আপনি যে জগৎটাতে আছেন এই জগৎটা কঠিন। আপনি একটু সামনে নিজেকে একটু আপডেট করে নিলেই কিন্তু আপনার সামনে এই ব্যাঙের মতো করে খোলা মানে একটা পরিবেশ আছে, বিশাল একটা জগৎ আছে। ওই জগৎটাতে আপনাকে যাইতে হলে তো একটা মাধ্যম লাগবে, একটু চিন্তা করতে হবে, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। পিএইচপি, পাইথন এগুলো দেখেন, শিখেন, যে কোনো একটা কঠিন কিছু একটা শিখে ফেলেন, দেখবেন আপনি সামনে আপনার লাইফটা ইজি হয়ে যাবে এবং আরও সহজ করে সামনের টপিকগুলো শিখতে পারবেন। ভাইয়া কি বিষয়টা বুঝাইতে পারছে? আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখে ফেলবেন, 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অটোমেটিক্যালি আপনি কাজ করতে পারবেন। আমরা মনে করি এগুলো কঠিন, আসলে কঠিন না। আমি আপনার যখন পিএইচপি শিখছি 6 মাস লাগায় শিখছি। হাসিন হায়দার ভাইয়ের কোর্স ফলো করছি, কতজনের কোর্স ফলো করছি। পিএইচপি পারতাম, তারপরে প্রিমিয়াম কোর্স কিনা করতাম, শিখতাম। তখন মনে করতাম কত কঠিন, আর এখন মনে করি পিএইচপিতে আমি 3 দিনে শিখতে পারি। 6 মাস কিনতাম, সময় নষ্ট করছি এখানে, ঠিক আছে। এই যে এখন পারি মনে হয় 3 দিনে আমি পিএইচপি শেষ করে ফেলতাম, অথচ তখন আমার লুপ শেষ করতে লাগছে 4 দিন 5 দিন, কন্ডিশন শেষ করতে কতদিন লেগে গেছে। কত বয়স থেকে